ওয়াইফাই এর সমস্যা হয়েছিল স্যার, এই জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিল, ভয় পেয়ে গেছিলাম, না জানি আবার আজকেও ডিস্টার্ব হয়ে যায় কিনা ওয়াইফাই। ঠিক আছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? জি জি ভাইয়া, স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো আজকের আমাদের আলোচনার যে বিষয়টি রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যেই পড়ে এটা, সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সমূহ বিষয়গুলো নিয়ে আমরা আজকের লেকচারে আলোচনা করছি। এবং দেখতে দেখতে আমাদের অলরেডি লেকচার 8-এ চলে এসেছে। অধিকাংশ পড়াশোনা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টার্ম যেগুলো আছে অ্যাকাউন্টিং এর অধিকাংশ পড়াশোনা অলরেডি হয়ে গেছে, যেটা বলে আমি মনে করি। এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে, চান্স পাওয়ার মতো কোশ্চেন তোমাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তো যারা ভালো স্টুডেন্ট আছো বা তুলনামূলকভাবে যাদের প্রচন্ড আগ্রহ রয়েছে, তাদেরকে আমি বলবো যে তোমরা পড়াগুলো বাসায় বারবার রিভিউ করো, বারবার করে একটু আবার আগের মতো আগের পড়াগুলো সব নিজের মতো করেও দেখতে থাকো। তাহলে তোমাদের কি হবে, কারণ তোমাদের আগে যে পড়াশোনার জ্ঞানটা ছিল এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। কারণ এতদিন তোমরা এই রকম করে কিন্তু পড়াশোনা করো নাই, কারণ প্রায় 1 বছর 6-7 মাস তোমরা কিন্তু পড়াশোনার বাইরে ছিলা, এইচএসসি হয় নাই। তো সেক্ষেত্রে এই যে টানা অনেকদিন ধরে পড়াশোনা চলছে তোমাদের, এইটার কারণে হয়তো পড়াশোনার জ্ঞানটা একটু বেড়েছে আমি মনে করি। তো সেক্ষেত্রে তোমাদের এখন কিন্তু অনেক কিছুতে প্রবলেমও মনে হতে পারে। প্রবলেম গুলো এখন যখন তোমরা অন্য লেকচার সহ সব পড়বা, এই প্রবলেম গুলো জমাবা বা লিখে রাখবা, বা হচ্ছে গোল দাগ দিয়ে রাখবা যে এই এই জায়গাগুলোতে তোমাদের প্রবলেম হতে পারে। সকল প্রবলেম থাকলে সমাধানও আছে, তো সেটা নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ। তো তোমরা মূলত হচ্ছে পড়াশোনাগুলো একটু রিভিউ করতে থাকো, লেকচারগুলোর সাথে সাথে নিজের পড়াশোনাগুলো রিভিউ করতে থাকো, কারণ অলরেডি কিন্তু চান্স পাওয়ার মতো সব পড়াশোনা হয়ে গেছে আমি মনে করি। ঠিক আছে, ঠিক আছে, আজকের লেকচার আমরা আলোচনা শুরু করছি। লেকচার 8-এ প্রথম ইউনিট 1-এ মূলত রয়েছে হচ্ছে আমাদের আর্থিক বিবরণী সমূহের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো যৌথ মূলধনী কোম্পানির ইউনিট 1-এ আমরা মূলত থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করেছি। যৌথ মূলধনী কোম্পানি বলতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা যে ম্যাথ করি এটাতে আমরা আসলেই পাবলিক লিমিটেড কোম্পানির ম্যাথগুলোকেই বুঝে থাকি। যৌথ মূলধনী কোম্পানি আমরা পাবলিক লিমিটেডের কোম্পানির যেহেতু ম্যাথগুলো করি, খেয়াল রাখতে হবে যে এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে আমরা অলরেডি থিওরিটিক্যাল একটা বিষয় জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ যতজন শেয়ার মালিক থাকবে ততজন সর্বোচ্চ সংখ্যা। এখন শেয়ার যদি 1 লক্ষটা বাজারে শেয়ার থাকে, তার মানে শেয়ার হোল্ডার 1 লক্ষ, অর্থাৎ মালিক 1 লক্ষটা। অন্যদিকে আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 50 জন। তো এটা জাস্ট একটা নতুন একটা চেঞ্জ, জাস্ট কিছুদিন আগে এটা চেঞ্জ হয়েছে। এটা নিয়ে পার্লামেন্টে অনুমোদন অলরেডি তারা দিয়ে দিয়েছে, হয়তোবা এটা বইয়ের মধ্যেও চলে আসবে আগামী বছরের মধ্যে। সেটা হচ্ছে আমরা যে কোম্পানি আইন পড়ছি 1994 সালের কোম্পানি আইন, এটা একদম লেটেস্ট নিউজ। হ্যাঁ, কোম্পানি আইন 1994 সালে যেটা আমরা পড়ছি, এটাকে কোম্পানি আইনটাকে একটু সংশোধন করা হচ্ছে। তো এটা সংশোধনী 2018 সালে এসেছে, কিন্তু বিলটা পাস হয়েছে 2020 সালে, এই কিছুদিন আগে এই বিলটা পাস হয়েছে। অর্থাৎ কোম্পানি আইনে যে বলা আছে প্রাইভেট লিমিটেড কোম্পানির 2 জন সদস্য হতে হবে সর্বনিম্ন, এই জায়গাটা একটু চেঞ্জ করা হচ্ছে। কারণ দেশে অনেক শিল্পপতি আছে, ঠিক আছে, তারা মনে করে যে না, আমি নিজেই আমার সকল টাকা পয়সা যা আছে সেগুলো বিনিয়োগ করব, আর ম্যানেজাররা তো আছেই, ব্যবস্থাপক, বোর্ড অফ ডিরেক্টরস, ম্যানেজিং ডাইরেক্টর, সিইও, তারা মিলে আমার বিজনেস চালাবে।
সো আমার সর্বনিম্ন 2 জনেরও প্রয়োজন নাই। মানে 1994 সালের কোম্পানি আইনকে এই যে 2018 সালের একটা সংশোধনী দিচ্ছে, অর্থাৎ 2020 সালে সেটা পাশ হয়েছে, কিন্তু এই জায়গাটাতে কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে যে একজন ব্যক্তিও কোম্পানি চালু করতে পারবে। এটা হচ্ছে থিওরিটিক্যালের মধ্যে লেটেস্ট নিউজ যে ওপিসি ওপিসি নতুন যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে 1% কোম্পানি, 1% কোম্পানি। এটা অন্যান্য মানুষরাও এখনো পর্যন্ত তেমন ভাবে একটা বেশি এই বিষয়টা নিয়ে আলোচনা করে না, হ্যাঁ, কিন্তু 1% কোম্পানিটা একদম লেটেস্ট কথা। যৌথ মূলধনী কোম্পানির নতুন সংস্করণ আসবে ওপিসি 1% কোম্পানি। শুধুমাত্র একজন মালিক হলে যে এক মালিকানা ব্যবসা হবে তা কিন্তু না, এখন থেকে একজন মালিক দিয়ে কোম্পানিও হতে পারবে, সেটাকে বলা হবে ওপিসি 1% কোম্পানি। এখন এই যে যৌথ মূলধনী কোম্পানি জিনিসটা কি? যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে মূলত কোম্পানি আইন, আমাদের দেশে না অন্যান্য সকল দেশেও তাদের কোম্পানি আইন অনুযায়ী যে প্রতিষ্ঠান পরিচালিত হয়, গঠিত ও পরিচালিত হয় তাকে বলা হয় সেই কোম্পানির, হ্যাঁ, সেই দেশের মূলত যৌথ মূলধনী কোম্পানি, এটা বলা হয়। এখন এদের যে যৌথ মূলধনী কোম্পানি যে আছে, যৌথ মূলধনী কোম্পানির মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি যেটাকে আমরা বলছি, যে আমি একটু আগে বলেছি তোমাদের বোঝার সুবিধার্থে যে আমরা যে ম্যাথগুলো করি, আমরা ম্যাথগুলো করছি পাবলিক লিমিটেড কোম্পানির। আমরা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধনের শেয়ার নিয়ে কাজ করতেছি, বিশদ আয় বিবরণী বানাচ্ছি, মালিকানা সত্ত্ব বিবরণী বানিয়ে দিচ্ছি, তারপর সংরক্ষিত আয় বিবরণী বানিয়ে দিচ্ছি, তারপর নগদ প্রবাহ বিবরণী বানাচ্ছি। এই যে এই পয়েন্টগুলো যে আমরা করতেছি, এটা আমরা অ্যাকচুয়ালি পাবলিক লিমিটেডের গুলোই করতেছি। কারণটা কি? এর কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিতে এটা তৈরি করা বাধ্যতামূলক, এটা তাদেরকে তৈরি করতেই হবে। কাদের জন্য তৈরি করতে হবে? হিসাব বিজ্ঞানের বাহ্যিক পক্ষের জন্য তৈরি করতে হবে। আমরা দুইটা পক্ষ জানতাম, একটা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ, এটা হচ্ছে বাহ্যিক পক্ষ। সো বাহ্যিক পক্ষের জন্যই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে যে যৌথ মূলধনী কোম্পানির আয় বিবরণী সমূহ, আর্থিক বিবরণী সমূহগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো আর্থিক বিবরণী সমূহ যদি বলে, তোমাদেরকে আমি বলেছিলাম এটা, যে আর্থিক বিবরণী কতটি, এটা যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে 4টি। তোমরা এটা খাতায়ও লিখে রাখতে পারো যে আর্থিক বিবরণী কতটি বললে অ্যান্সার হবে 4টি, কিন্তু আর্থিক বিবরণী অংশ কতটি, ঠিক আছে, আর্থিক বিবরণী কতটি, কতটি হলে 4টি, আর যদি বলা হয় অংশ কতটি তাহলে হবে হচ্ছে 5টি। অংশ হলে 5টি, শুধু আর্থিক বিবরণী 4টি। শুধু আর্থিক বিবরণী কোন 4টি? এই প্রথম 4টি, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। আর পঞ্চম অংশটা হচ্ছে আর্থিক বিবরণীর টিকাসমূহ বা ব্যাখ্যাসমূহ, অর্থাৎ আমরা যে গণনা কাজগুলো করছি, যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইউজ করছি, যে হিসাব বিজ্ঞানের নিয়ম নীতি মেনে চলেছি, এই যে তথ্যগুলো আছে এগুলো আমরা গোপন রাখতে পারবো না, এগুলো টিকা বা ব্যাখ্যাসমূহের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এগুলো রেখে দিতে হবে, সেখানে সবাইকে জানাই দিতে হবে। এছাড়াও আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছে, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই পয়েন্টগুলো থেকে, কারণ এখান থেকে খুবই প্রশ্ন আসে থাকে, এবং এর মধ্যে এটা আবার খুব সুন্দর করে ছকে তৈরি করে দেওয়া হয়েছে তোমাদেরকে, যে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সবকিছু সম্পর্কিত বিষয়গুলো আমি এখনো তোমাদেরকে রিভিউ করে দিচ্ছি, এবং রেকর্ডেড ক্লাসেও আলোচনা করে দিয়েছিলাম। যে বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী, বিশদ আয় বিবরণীকে কিন্তু বর্তমান নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ আয় বিবরণী। তোমরা হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোশ্চেনে এই নামটা পেয়েছো, যে কম্প্রিহেন্সিভ আয় বিবরণী, যেটাকে আলটিমেটলি বাংলায় বললে বিশদ আয় বিবরণী বুঝায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটু প্রশ্ন কঠিন করার জন্য তোমাদের জন্য মাঝে মাঝে লিখে দেয় কম্প্রিহেন্সিভ আয় বিবরণী। অর্থাৎ আগে ছিল শুধু আয় বিবরণী, ধীরে ধীরে এটার নাম হয়ে গেছে কম্প্রিহেন্সিভ আয় বিবরণী। মানে একসময় এটার নাম ছিল শুধু ইনকাম স্টেটমেন্ট, এখন সেটার নাম হয়ে গেছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, অর্থাৎ কম্প্রিহেন্সিভ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ক্ষতি বিবরণী, বিশদ আয় বিবরণী বা লাভ ক্ষতি বিবরণী এটা বলা হয়। এই চেঞ্জটা সম্পর্কে আমরা জানলাম।
তারপর এখান থেকে যে পয়েন্ট গুলো আছে এখানে দেওয়া রয়েছে, আমরা অলরেডি তোমরা জানো এখানে, তারপর আমি একটু এখানে নোট করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো এই জায়গাটাতে যেমন এই যে আর্থিক ফলাফল ও আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নির্ণয় করা, আর্থিক বিশদায়ী বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এছাড়াও স্যার এই যে আমাদের বিশদায়ী বিবরণী থেকে আর কি প্রশ্ন আসতে পারে, বিশদায়ী বিবরণীর উপাদানগুলো কি কি স্যার, আয়সমূহ ও ব্যয়সমূহ, প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি এই পয়েন্টগুলো যেন সবারই মুখস্থ থাকে, কারো যেন বাদ না থাকে এই জায়গাটা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সব কিছু জায়গা থেকে প্রশ্ন আসে না, ওটা তো জগা খিচুড়ি না, ঠিক আছে, ওখানে যে স্পেসিফিক কিছু পয়েন্ট আছে যেগুলো থেকে প্রশ্ন আসেই প্রত্যেক বছর, তার মধ্যে এটাও একটা পয়েন্ট যে আর্থিক বিবরণীর উপাদান বা আর্থিক বিবরণীর বিভিন্ন বিষয়গুলো সম্পর্কিত প্রশ্ন আসে। তাহলে প্রস্তুতের উদ্দেশ্য আমাদের অবশ্যই লাগবে, এর সাথে সাথে যেটা না জানলেই নয় সেটা হচ্ছে মেয়াদকাল, মেয়াদকালটাও জানতেই হবে মাস্ট। কিভাবে স্যার, মেয়াদকালটা হচ্ছে একবার সহজে বলে দেই, সেটা হচ্ছে স্যার মেয়াদকালের জন্য মনে রাখবো আমরা যে আমাদের বিবরণী আছে হচ্ছে আর্থিক বিবরণী চারটি, আর্থিক বিবরণী যে চারটি রয়েছে তার মধ্যে 1 নম্বরে যদি আমি বিশদ আয় বিবরণী দেই, বিশদ আয় বিবরণী, 2 নম্বরে দিলাম মালিকানা সত্ত্ব বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী, আচ্ছা 3 নম্বরে দিচ্ছি মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নম্বরে দিচ্ছি আমরা নগদ প্রবাহ বিবরণী, 4 নম্বরে দিচ্ছি আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র, আর্থিক অবস্থার বিবরণী, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র, ঠিক আছে, উদ্বৃত্তপত্র। ওকে, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র, এই যে এই বিষয়টাকে একটু সহজে লিখি, সেটা হচ্ছে 1, 2 এবং 3 বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই 3টা বিবরণী মূলত হিসাবকাল শেষে তৈরি করতে হয়, হিসাবকাল শেষে, এবং এবং হিসাবকাল নীতি অনুযায়ী তৈরি করতে হয়, হিসাবকাল নীতি, হিসাবকাল নীতি অনুযায়ী তৈরি করতে হয়। তাহলে স্যার এই বিষয়টা একটু খুব সিম্পলি আমরা মনে রাখতে পারলাম যে হিসাবকাল নীতি অনুযায়ী তৈরি করতে হয় আর হচ্ছে হিসাবকাল শেষে তৈরি করতে হয়, এবং এখানে আমি ডাবল স্টার বা স্টার চিহ্ন দিব হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীকে, আর্থিক অবস্থার বিবরণীটাই 5 বার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে আর্থিক অবস্থার বিবরণী কত দিনের জন্য তৈরি করতে হয়, মানে মেয়াদকালটা কি এবং এটি কোন নীতি অনুযায়ী তৈরি করতে হয়। আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র যে কথাটা বলা আছে এটা 4-5 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, যে এটি কত দিনের জন্য তৈরি করতে হয়, মনে রাখতে হবে এটি একটি নির্দিষ্ট তারিখের জন্য, নির্দিষ্ট তারিখের জন্য, অথবা এভাবে বলা থাকতে পারে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, নির্দিষ্ট তারিখের জন্য বা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 বার এসেছে যে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র কত দিনের একটি বিবরণী, এটি একটি মূলত একটি নির্দিষ্ট তারিখের বিবরণী বা একটি নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, স্যার একটি নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, নির্দিষ্ট সময়ের জন্যও না, নির্দিষ্ট সময়ের জন্য হলেও হচ্ছে এই যে এগুলো বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এগুলো হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, এই জায়গাটাতে পার্থক্য বা তফাৎটা, এটা ভালো করে খেয়াল করবো আমরা সবাই, ঠিক আছে। এর পরবর্তীতে স্যার রয়েছে হচ্ছে মালিকানা সত্ত্বের বিবরণী অংশটুকু রয়েছে, মালিকানা সত্ত্ব বিবরণী অংশের যে পয়েন্টটা রয়েছে আমার এখানে খেয়াল করব সবাই, মালিকানা সত্ত্ব বিবরণীর যে পয়েন্টটা আছে আমি কিন্তু অলরেডি বেসিক থিমটা অলরেডি তোমাদেরকে তুলে ধরেছি, যে এখান থেকে জানবো শুধু প্রস্তুতের উদ্দেশ্যটা, প্রস্তুতের উদ্দেশ্যটা ভালো করে খেয়াল করব, হ্যাঁ মালিকানা সত্ত্বের হ্রাস বা বৃদ্ধি সম্পর্কিত বিষয়গুলো,
এখানে খেয়াল করব, তারপরেই এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটাকে মনে রাখবো যে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী মূলত আলোচনা করেছি আমরা হিসাবকাল শেষে বা নির্দিষ্ট সময়ের শেষে, আর এটা হচ্ছে হিসাবকাল নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়। এই পয়েন্টটুকু আমরা সবচেয়ে ভালো করে খেয়াল করার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের কারো কেউ একজন টেক্সট দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, রাশেদ কামাল জি, কোশ্চেন বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, নির্দিষ্ট সময়ের জন্য আর নির্দিষ্ট সময় বিন্দু এটার মধ্যে যে পার্থক্যটা সেটা যদি একটু বলতেন। আচ্ছা, এটার মধ্যে পার্থক্য আমরা খালি চোখে দেখি না, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে আমরা যে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করি, ওখানে উপরে একটু কষ্ট করলেই দেখা যায় 31শে ডিসেম্বর, হ্যাঁ, 2020 সমাপ্ত বছরের জন্য। অর্থাৎ অর্থাৎ আমার 2020 সালে সারা বছরে যতগুলো পণ্য ক্রয় বিক্রয় হয়েছে, যত ধরনের খরচ হয়েছে, আয় হয়েছে, সবগুলোই কিন্তু এই বিবরণীর মধ্যেই আছে, সবগুলো এই বিবরণীর মধ্যেই আছে। অর্থাৎ সারা বছরের হিসাবটা এখানে। কিন্তু উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীর উপরে লেখা আছে 31শে ডিসেম্বর 2020। ওখানে কিন্তু সমাপ্ত বছরের জন্য কথাটা লেখা থাকে না। কেন থাকে না স্যার? কারণ হচ্ছে আমরা সারা বছর কতগুলো সম্পত্তি কিনছি, সারা বছর কত সম্পত্তি বিক্রি করছি, কোনো এতগুলো তথ্য আমরা লিখি না। আমাদের কাছে মোট দালান কোটা কত টাকার আছে সেটা লিখি, মাইনাস করে দিই পুঞ্জীভূত অবস্থায়। মোট যন্ত্রপাতি কত টাকার আছে সেটা লিখি, মাইনাস করে দিই পুঞ্জীভূত অবস্থায়। তারপর দায়ের দিকে মোট দীর্ঘমেয়াদী দায় কত আছে, ঋণ কত আছে, এখন কারেন্ট ঋণ কত আছে সেটা লিখে দিই। ঠিক আছে? তারপর আমরা চলতি সম্পদের দিকে খেয়াল করি, আমরা সারা বছর কতগুলো চলতি সম্পদ বাড়ছে না কমছে কিচ্ছু লিখি না, শুধু আজকের দিনের ওই দিনের হিসাবটুকুই শুধুমাত্র লিখে থাকি। তো এখানে জাস্ট এই বিষয়টা তোমাদের পার্থক্যটা মনে রাখবে যে সময় বিন্দু কথাটা দিয়ে ওনারা বুঝাচ্ছে যে একটা দিনকে বুঝাচ্ছে, আর নির্দিষ্ট সময় বলতে তারা মনে রাখবা যে ওই নির্দিষ্ট হিসাব কালকে বুঝাচ্ছে। ঠিক আছে? যেহেতু এই অংশটা ট্রিকি, এখান থেকে প্রশ্ন আসে, তো আমরা একটু মনে রাখারও চেষ্টা করব। বুঝতে পেরেছো কিনা? জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে। এরপরে মালিকানা সত্ত্ব বিবরণী সম্পর্কিত এই বিষয়টাও তোমরা সবাই খেয়াল করবে। তারপরে আছে নগদ প্রবাহ বিবরণী, এর উপাদানটুকু খেয়াল করো, সেটা হচ্ছে নগদের আন্তঃপ্রবাহ এবং নগদের বহিঃপ্রবাহ হচ্ছে এর উপাদান। অর্থাৎ প্রতিষ্ঠানে কত টাকা নগদে এসেছে, প্রতিষ্ঠান থেকে কত টাকা নগদে চলে যায়। আমরা যদিও নগদ প্রবাহ বিবরণী লেকচার করে এসেছি আগের দিনই, আশা করছি তোমরা সবাই লুকা প্যাসিওলির চেয়েও বেশি পারো অ্যাকাউন্টিং। ঠিক আছে? কারণ কি, লুকা প্যাসিওলি স্যার তো শুধুমাত্র দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করছে, উনি শুধু দুতরফা দাখিলা পদ্ধতিই পারে। আজকের যে অ্যাকাউন্টিং, এই অ্যাকাউন্টিং কিন্তু এই লুকা প্যাসিওলি স্যারের সাথে সাথে আমেরিকান অ্যাকাউন্টেন্টরাও অবদান রেখেছে, সবচেয়ে বেশি অবদান রেখেছে আমেরিকান অ্যাকাউন্টেন্টরা। স্যার লুকা প্যাসিওলি স্যার তো অবশ্যই প্রতিষ্ঠানে হিসাব জানতো না, লুকা প্যাসিওলি স্যার তো আর একতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করে যান নাই। তো খেয়াল করে দেখো, তোমরা কিন্তু অলরেডি সবকিছুই পারো। তো তোমরা সবাই লুকা প্যাসিওলি স্যারের চাইতে এখন বেশি অ্যাকাউন্টিং জানো। বুঝতে পারছো? ইনশাআল্লাহ আরো ভালো কিছু হবে, পড়াশোনার মধ্যে থাকলে অবশ্যই ভালো কিছু হবে। স্যার নগদ প্রবাহ বিবরণী সম্পর্কিত এই বিষয়টা আমরা দেখলাম। আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে চলে আসি, সেটা হচ্ছে এই যে উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমি ডাবল স্টার দিয়েছি, এই অংশটুকু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক অবস্থার বিবরণীতে মূলত সবসময় খেয়াল করে দেখবা যে এর উপাদানগুলো হচ্ছে স্থায়ী হিসাবগুলো। স্থায়ী হিসাবগুলো পাওয়া যায় আর্থিক অবস্থার বিবরণীতে। আচ্ছা, তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে কিছু কিছু কোশ্চেনের বলা হয় নিচের কোনটি স্থায়ী হিসাব। এই কথাটা যখন বলা হয় তখন অনেকেই মনে করে যে সমাপনী মজুদ একটা স্থায়ী হিসাব না, ঠিক আছে, দেনাদার একটি স্থায়ী হিসাব না, অনেকেই মনে করে। কিন্তু খেয়াল করবা বিষয়টা, আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ এই সম্পর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেনে এসেছে। স্থায়ী হিসাব, স্থায়ী হিসাব কথাটা তোমাদেরকে বুঝতে হবে। এখানে স্থায়ী হিসাব মানে তো আমাকে বলে নাই যে এটা স্বল্প মেয়াদী নাকি দীর্ঘমেয়াদী, এরকম কিন্তু না। স্থায়ী হিসাব মানে হচ্ছে সকল সম্পদ, সকল দায় এবং মালিকানা সত্ত্বের অংশ, সবগুলোকে আমি বলবো স্থায়ী হিসাব, বা মূলধন বলবো আমি,
স্থায়ী হিসাব, তাহলে সেটা যদি চলতি সম্পদ হয়, চলতি সম্পদ, তবুও সেটা স্থায়ী হিসাব। সেটা যদি স্থায়ী সম্পদ হয়, স্থায়ী সম্পদ, তবুও সেটা স্থায়ী হিসাবের মধ্যেই পড়বে। সেটা যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হয় বা শুধু বিনিয়োগ হয়, তাহলেও সেটা স্থায়ী হিসাবের মধ্যেই পড়বে। তো তোমাদের এগুলো কি সমস্যা হয় না? তোমাদের সমস্যাটা হয় কোথায়? তোমাদের সমস্যা হচ্ছে এই যে চলতি সম্পদকে নিয়ে। তোমাদের সমস্যা হচ্ছে চলতি সম্পদে যদি বলে যে দেনাদার একটি স্থায়ী হিসাব, এটা শুনলেই আবার মনে হয় যে হায় হায়, দেনাদার কিভাবে স্থায়ী হিসাব হয়? কিন্তু জি স্যার, দেনাদারই একটা স্থায়ী হিসাব। কেন, কোন সেন্সে, এটা চিন্তা করতে হবে। যে স্থায়ী হিসাব বলতে আমরা কাদেরকে বুঝি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্বকে বুঝি। এখানে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদীর কোনো বিষয় নাই। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম বুঝতে পেরেছো কিনা? একটু টেক্সটটা জানাও তো স্যার। এই যে স্থায়ী হিসাবটাও বুঝতে পেরেছি কিনা একটু জানান। তারা একটু পার্টিসিপেট করেন ক্লাসে। ঠিক আছে, হ্যাঁ, ক্লাসে পার্টিসিপেট করলে বেশি ভালো হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। অলরেডি অনেকেই আনসার দিয়ে দিয়েছো। একটু এই বিষয়টা আর একবার বলে দিচ্ছি, নিয়ামত বলেছে আর একবার রিপিট করতে, যে স্থায়ী হিসাব যে বলি আমরা, স্থায়ী হিসাব বলতে বোঝায় সকল সম্পদ, সকল দায় এবং মালিকানা সত্ত্ব বা মূলধনকে। এখন স্থায়ী হিসাব তার মানে তোমরা ভুল করো কোথায়? তোমরা ভুল করো হচ্ছে চলতি সম্পদ কথাটাকেও কিন্তু স্থায়ী হিসাব বলা হবে। কেন হবে না? চলতি সম্পদটাও তো আমার সম্পদের ভিতরে আছে। চলতি সম্পদ জিনিসটা কোথায় আছে? সম্পদের ভিতরে আছে। তাহলে সেটা অবশ্যই স্থায়ী হিসাবের মধ্যেই পড়বে। আচ্ছা, কামাল রাশেদ রেইজ হ্যান্ড করেছো, কোশ্চেন থাকলে বলো, সমস্যা নেই। স্যার যেটা নিট লাভ আছে সেটা তো মালিকানা সত্ত্বের মধ্যে আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো নিট লাভের যে আমরা হিসাবটা বন্ধ করে দিই, মানে এটা অস্থায়ী হিসাব হয়। গুড। তাহলে এটা মানে মালিকানা সত্ত্বের, আপনি যেখানে দিয়েছেন স্থায়ী হিসাব মালিকানা সত্ত্ব, তো হুম, সেখানে তো নিট লাভও আছে। না সেটা ঠিক যদি আছে, হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছি। তো স্থায়ী হিসাবের মধ্যে যে মালিকানা সত্ত্ব আছে সেখানে ভিতরে নিট লাভ আছে। আমরা অলরেডি কিন্তু নিট লাভকে স্থানান্তর করে নিয়ে গেছি মূলধনের মধ্যে, এটা যখন আমরা বন্ধ করে দিছি। তো বন্ধ করে দেওয়ার পর আলটিমেটলি নিট লাভের অ্যাকাউন্টটা কিন্তু আর নাই। নিট লাভের অ্যাকাউন্টটি আর নাই। ওই অ্যাকাউন্টটার টাকাটা মূলধনে ট্রান্সফার হয়ে গেছে, অর্থাৎ টোটাল টাকাটাকেই আমরা মূলধন বলতেছি। নিট মুনাফা হোক বা নিট ক্ষতি হোক, যাই হোক, মানে আমার মূলধন যদি 10,000 টাকা হয় আর উক্ত বছরে যদি নিট মুনাফা 1,000 টাকা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা কি হয়ে গেছে? মূলধনের ভিতরে চলে গেছে এবং সেই নিট মুনাফা অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। পুরা নামটাই এখন 11,000 টাকা হয়ে গেছে মূলধন। পুরো নামটাই 11,000 টাকা হয়ে গেছে মূলধন। তো মূলধনের সাথে সাথে আর কিছু আইটেম আছে, সেই আইটেমটা হচ্ছে ওই যে সঞ্চিতি ও উদ্বৃত্ত আছে। ঠিক আছে, মূলধনের সাথে সাথে সঞ্চিতি ও উদ্বৃত্ত আছে। কিছু কিছু তহবিল রয়েছে যেগুলোকে আমরা মালিকানা সত্ত্বের অংশ বলি। অ্যাকচুয়ালি সেই জিনিসগুলোকে বলতেছি আমি। যে মূলধন, মূলধন কথাটা যে বলতেছি, যে মূলধনটা স্থায়ী হিসাব, এখানে আমি বলতেছি শুধু মূলধন এবং সঞ্চিতি ও উদ্বৃত্ত, এই অংশটাকে, এইটাকে বলা হচ্ছে স্থায়ী হিসাব। আর এর ভিতরে যে আমাদের নিট মুনাফা, নিট ক্ষতি, উত্তোলন, এগুলো ওখানে প্লাস মাইনাস হয়ে যায়, হয়ে গিয়ে ওর নামটা এইভাবেই হয়ে যায়। এবার বুঝতে পেরেছো কিনা স্যার? জি স্যার, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, কোশ্চেন থাকলে রেজ হ্যান্ড করে ফেলবা, কোশ্চেন করে ফেলবা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই অংশে যে আমরা পড়াশোনা করছি সেটা হচ্ছে যে স্থায়ী হিসাবের কনসেপ্টটা খেয়াল রাখবো। যে কোনো ধরনের সম্পদ, যে কোনো ধরনের দায়, সেটা চলতি দায় হতে পারে, নো প্রবলেম, সেটা আমাদের স্থায়ী হিসাব হবে অবশ্যই। আচ্ছা, আর এখানে এই স্ক্রিনে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে, সেটা হচ্ছে মেয়াদকালের পয়েন্টটা। যে মেয়াদকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই যে নির্দিষ্ট তারিখের জন্য সময় বিন্দুর জন্য তৈরি করা হয় এবং এটি চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী তৈরি করতে হয়ে থাকে। তো এই বিষয়গুলো সবাই মনে রাখার চেষ্টা করব স্যার। এর পরবর্তীতে আমরা পরবর্তী লেকচার শিটে, পরবর্তী পেজে গিয়ে দেখি
এখানে কিছু কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিয়েছিলাম, কোশ্চেনগুলো অবশ্যই দেখবে, এবং এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার এসেছে বলে এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিসের মধ্যে দিয়েছি। তার মধ্যে 2 নাম্বারটা সবচেয়ে বেশি এসেছে, খেয়াল করো। উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী ওই ধরনের বিবরণী যেটা একটি নির্দিষ্ট তারিখের বিবরণী। কিন্তু অপশন এটা দেখলে মনে হয় কি ওইটাই দাগাই দিয়ে চলে আসি, কিন্তু এটা করা যাবে না। অপশন এ দেখলে সবারই মনে হইতে পারে ওটা দাগ দিব আমরা। আমাদের এখানে করতে হবে কি, একটি নির্দিষ্ট সময়ের জন্য বলতে পারবো না আমরা, এটিকে বলতে হবে একটি নির্দিষ্ট তারিখের বিবরণী। তো এখানে আমরা মূলত হচ্ছে পরবর্তী যে ইউনিট রয়েছে সেই ইউনিটে মূলত ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আলোচনা করেছি, এবং ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে তোমাদের কঠিন সহজ কি ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো বিষয় আমি দিয়ে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো যে প্রশ্নগুলো আছে তার মধ্যে এখানে রয়েছে একটু প্রশ্নটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ সবাই, যে কে কোম্পানির 31 ডিসেম্বর তারিখে বছর শেষে কার্যাবলীর তথ্যগুলো নিম্নে দেওয়া হলো। আর একটা কথা অ্যাড করে নেই, সেই কথাটা হচ্ছে যে আমি যতদিন তোমাদেরকে ম্যাথ করা শিখিয়েছি তোমাদেরকে একটা কথাই সবসময় বলে এসেছি অ্যাকাউন্টিং এ, যে কি চেয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কি চেয়েছে, কোন পয়েন্টটা আমাদের কাছে চেয়েছে, এটা যদি তোমরা দেখতে পারো আগেই এবং বুঝতে পারো, বুঝে উঠতে পারো, তাহলে পরীক্ষার হলে খুব সহজেই কিন্তু অ্যাকাউন্টিংটা পার করে ফেলতে পারবা। মানে যতটুকু কোশ্চেন আসবে অ্যাকাউন্টিং, তোমরা একদম 90% কোশ্চেন টেনশন ছাড়াই সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারবা। এখানে খেয়াল করো, চেয়েছে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয়, তো বিকৃত পণ্যের ব্যয় আমরা সব সময় মনে রাখবো যে দুনিয়াতে বিকৃত পণ্যের ব্যয় আমরা দুই ভাবেই নির্ণয় করি। একটা হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ, তাহলে হবে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। এটা যেমন একটা অ্যান্সার, বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ, বিকৃত পণ্যের ব্যয়, এটা 1 নাম্বার সূত্র। আর 2 নাম্বার সূত্র আমরা যেটা ডিটেইলসে পড়েছিলাম, ডিটেইলসে পড়েছি, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস পণ্য ক্রয় বা নিট ক্রয়, যেটাকে আমরা বলি যে নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ, নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ। তোমরা অ্যান্সার করতে থাকো যারা পারো, সমাপনী মজুদ, তাহলেও এটা বের হবে বিকৃত পণ্যের ব্যয়। যারা রেকর্ডেড ভিডিও দেখে লেখো নাই তারা এখনো দরকার পড়লে লিখে রাখো যে দুনিয়াতে আমরা বলছি যে বিকৃত পণ্যের ব্যয়ের এই দুইটাই সূত্র। এই দুইটা সূত্র যদি মাথায় থাকে তাহলে যত ধরনের বিকৃত পণ্যের ব্যয়ের প্রশ্ন আসুক না কেন ওভারকাম করা সহজ হবে। যে প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ, তাহলে হবে বিকৃত পণ্যের ব্যয়। এটা আমরা মূলত কলেজেই করে এসেছি। আর এই সূত্রটাকে আমরা যখন শর্টকাটে লিখি তখন এটা আসে হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। আচ্ছা, তোমাদের অনেকেই অ্যান্সার দিয়েছো, আমি তোমাদের অ্যান্সারটা দেখতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। 7 লক্ষ টাকা, ঠিক আছে। যারা এখনো বুঝতে পারেনি এই অ্যান্সারটা কেন 7 লক্ষ টাকা, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা বিকৃত পণ্যের ব্যয় চাইলে অবশ্যই মাথায় আগে 1 নাম্বার সূত্রটার কথা খেয়াল করব, বিক্রয় মাইনাস মোট লাভ। তো 1 নাম্বার সূত্রের মধ্যে খেয়াল করে দেখি, বিক্রয় মাইনাস মোট লাভ যদি হয় তো আমরা প্রশ্নে খুঁজবো যে বিক্রয়ের টাকা আছে, মোট লাভের টাকা আছে কিনা। তো এখানে রয়েছে বিক্রয় হচ্ছে 10 লক্ষ টাকা এবং বিক্রয় সংক্রান্ত খরচ, মোট মুনাফার হার, প্রশাসনিক খরচ, অনেক তথ্য দেয়া আছে, কোনো তথ্য কাজে লাগবে না। এখানে আমাদের একটা তথ্যই কাজে লাগবে, সেটা হচ্ছে মোট মুনাফার হার 30%। মোট মুনাফার হার 30%, অর্থাৎ অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে স্যার মোট মুনাফার হার যে 30% বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়নি যে সেটা ক্রয় মূল্যের উপর মুনাফার হার নাকি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। তো এটা মনে রাখতে হবে যে স্বাভাবিকভাবে বা সাধারণত বিক্রয় মূল্যের উপরই মুনাফার হারটা ধরা হয়। তবে যদি কখনো ডিরেক্টলি বলে দেওয়া থাকে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তখন কিন্তু কনভার্সন করতে হয়, তখন কনভার্সন করতে হয়।
ঠিক আছে, তাহলে এখানে বিক্রয় হচ্ছে 10 লক্ষ টাকা আর আমাদের মুনাফার হার হচ্ছে 30%, অর্থাৎ 10 লক্ষ টাকা 30% 3 লক্ষ টাকা। যার কারণে এই যে 10 লক্ষ থেকে 3 লক্ষ টাকা মোট লাভ মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় 7 লক্ষ টাকা পেয়ে যাচ্ছি। অলরেডি তোমাদের মধ্য থেকে 10 জন 12 জন অ্যান্সার দিয়ে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখে আসি। এখানেও কি চেয়েছে? এখানেও চেয়েছে যে নিম্নলিখিত উপাত্তের ভিত্তিতে নিম্নলিখিত উপাত্তের ভিত্তিতে বিক্রিত পণ্যের পরিব্যয় মূল্য নির্ণয় করো। আচ্ছা, তোমাদেরকে এই প্রশ্নটার গুরুত্ব একটু জানায় দিই। এই প্রশ্নটার গুরুত্ব হচ্ছে, এই প্রশ্নগুলো অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5-6 বার করে এসেছে। আগের যে প্রশ্নটা দিয়েছি ওই প্রশ্নটা এবং এই যে প্রশ্নটা দিয়েছি, এই ধরনের প্রশ্ন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5-6 বার করে এসেছে। অর্থাৎ এই দুইটা সূত্র তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই দুটা পয়েন্ট থেকে প্রশ্ন থাকেই। তার মধ্যে গত বছর অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের প্রশ্ন এসেছে। তার মানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখি, বিক্রিত পণ্যের ব্যয় চাইছে, শুরুতেই দেয়া আছে বিক্রয় 82,000 টাকা, কিন্তু স্যার বিক্রয়ের টাকা তো দেয়া আছে কিন্তু মুনাফার টাকা তো দেয়া নেই। তার মানে 1 নাম্বার সূত্র কাজে লাগবে না, আমাদের কাজ করতে হবে 2 নাম্বার সূত্র দিয়ে, কারণ আমাদের মুনাফার কোনো তথ্য দেওয়া নেই, অর্থাৎ 1 নাম্বার সূত্র আমাদের কাজে লাগতেছে না। 2 নাম্বার সূত্র, প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ। তাহলে এখানে রয়েছে প্রারম্ভিক মজুদ হচ্ছে 13,000 টাকা, এখানে এর সাথে প্লাস করতে হবে নিট ক্রয় হচ্ছে 64,000 টাকা, আর পরিবহন খরচ আছে প্রত্যক্ষ খরচ 2,000 টাকা। তাহলে 64,000 আর 2,000, খেয়াল রাখবা সবাই, ম্যাথ গুলো যোগ বিয়োগ করার সময় ভার্টিক্যালি যোগ বিয়োগ করবা। ভার্টিক্যালি মানে সোজা সোজা যোগ বিয়োগ করবা, তাহলে যোগ বিয়োগ করতে সহজ হবে। মানে বেঁকা বেঁকা যোগ বিয়োগ করলে কঠিন হয়ে যাবে, ঠিক আছে? আমরা এইভাবে যদি যোগ করি 6 এর 3 9 আর 6 1 7, অর্থাৎ 79,000 টাকা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে মাইনাস করতে হবে 9,000। ওকে, তার মানে যারা 70,000 টাকা অ্যান্সার দিয়েছো তাদের সকলেরই অ্যান্সার হয়ে গেছে। আমি মোটামুটি 15-16 জনের অ্যান্সার পেয়ে গেছি। অনেকে 12,000 অ্যান্সার দিছো, একজন হঠাৎ করে 12,000 না 70,000 টাকা অ্যান্সার হবে স্যার। 70,000 টাকা, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে এই কাজটা হয়ে গেলে আমার অ্যান্সার চলে আসতেছে ইজিলি 70,000 টাকা। 70,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আর কি ধরনের প্রশ্ন এসেছে? এছাড়াও আরো কিছু ধরনের প্রশ্ন এসেছে, তার মধ্যে এরকম একটা প্রশ্ন আছে যে সমন্বয় দাখিলার একটা পার্ট আছে। কিছু সমন্বয়ের মধ্যে কি দেওয়া থাকতো, সমন্বয় দেওয়া থাকে, যদিও আমি সমন্বয়ের বিষয়টা তোমাদেরকে অলরেডি শর্টকাটে কিভাবে খুব ভালোভাবে শেখানো হয়েছে, শেখা যায় সেটা কিন্তু করিয়ে দিয়েছি তোমাদেরকে অনেক আগের লেকচারে 4-5 নম্বরের দিকে। তো রেওয়া মিলে অগ্রিম বীমা দেওয়া আছে 3,000 টাকা, সমন্বয়ে বলা আছে 2,000 টাকা বীমা উত্তীর্ণ হয়েছে। তাহলে বিশদ আয় বিবরণীতে বীমা খরচ হিসাবে কত টাকা দেখাতে হবে? স্যার অগ্রিম বীমা হচ্ছে 3,000, এর মধ্যে বীমা খরচ হয়েছে কত? বীমা উত্তীর্ণ হয়েছে 2,000 টাকা। তার মানে বিশদ আয় বিবরণীতে অবশ্যই 2,000 টাকাই খরচ হিসাবে দেখাতে হবে, 2,000 টাকা খরচ হিসাবে দেখাতে হবে। আচ্ছা, তোমাদের অ্যান্সারটুকু একটু গ্রহণ করে নেই, দেখি কি অবস্থা। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তার মানে পড়া ভালো করে হয়েছে, পড়াশোনা ঠিক মতো করলে অবশ্যই সবগুলো পারার মতো, এবং এগুলো পারলে এতটুকু তোমাদেরকে আশ্বাস দিয়ে রাখতে পারি, ইনশাআল্লাহ তোমরা ভালো করবা, অবশ্যই আটকাতে পারবে না তোমাদেরকে। এখানে একটু খেয়াল করে দেখি এই বিষয়টা, যে রয়েছে বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। আচ্ছা, এই কোশ্চেন পড়ার আগে আমাদের কামাল রাশেদ কামাল, তুমি প্রশ্ন করতে চাচ্ছ? হ্যাঁ বলো। জি ভাইয়া, মার্কআপ দেওয়া থাকলে কিরকম করতে হবে সেটা একটু বলে দেন না। আচ্ছা ঠিক আছে। পড়াশোনা কি শুধু রাশেদ কামাল করেছে, অন্যরা পড়াশোনা করেনি? তোমাদেরও কোশ্চেন থাকতে হবে, ঠিক আছে? দেখো, এই কথাটা মনে রাখবা, এটা লিখেও রাখতে পারো চাইলে,
যে মার্কআপ জিনিসটা কি। মার্কআপ জিনিসটা হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। ক্রয় মূল্যের উপর মুনাফার হার। আর মার্জিন বা প্রান্তিক, মার্কআপ হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, আর মার্জিন বা প্রান্তিক বলা থাকলে এটাকে বলা হয় বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটা হচ্ছে জাস্ট শর্ট ফর্ম। প্রান্তিক বা মার্জিন হচ্ছে জাস্ট এর শর্ট ফর্ম, যে প্রান্তিক বা মার্জিন হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, অন্যদিকে মার্কআপ মানে হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। এটার অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু ম্যাথে গিয়ে দেখতে পাই, যে আমাদেরকে মাঝে মাঝে বলা হয়ে থাকে, তোমরা এটা দেখতে পারো। আমি যদি তোমাদেরকে অনেকেই হয়তো আমার এই কোশ্চেনটারও অ্যান্সার দিয়ে দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ সবাইকে। আমি জাস্ট মার্কআপ এবং মার্জিন বিষয়টা তোমাদেরকে আলোচনা করার জন্য স্ক্রিন শেয়ারটা অফ করেছি, ঠিক আছে? তো মার্কআপ মার্জিনটা হচ্ছে আমার বলা আছে, আমি মার্কআপ বিষয়টা একটু আলোচনা করি। আমাদের প্রশ্নে মনে করেন বলা আছে, সবাই খেয়াল করবো মনোযোগ দিয়ে, অ্যান্সার এখন বন্ধ করো, এটা দেখো। ওকে, আমাদের প্রশ্নে বলা আছে যে ক্রয় মূল্য 30,000 টাকা, বলা হলো মার্কআপ 25%, মার্কআপ 25%। তাহলে স্যার, তাহলে ক্রয় মূল্য 30,000 টাকা, আবার মুনাফার হার কার উপর দেয়া আছে? মুনাফার হার কার উপর দেয়া আছে? ক্রয় মূল্যের উপর 25%। তাহলে যদি বলে যে মুনাফা কত, মুনাফা কত? ক্রয় মূল্য 30,000 টাকা, মার্কআপ 25%, অর্থাৎ ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25%, তাহলে মুনাফা কত? যদি এভাবে বলে তাহলে খেয়াল করে দেখো, 30,000 ইন্টু 25%। সহজে কিভাবে করি? 25 দিয়ে গুণ করি, মনে মনে 100 দিয়ে আমি ভাগ করি, দুটা শূন্য মনে মনে কেটে দেই। আর এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 3, এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 25, তাহলে 3 25-এ 75, আর আছে কি দুইটা শূন্য বেঁচে আছে, তাহলে দুইটা শূন্য বসায় দিই, অর্থাৎ 7,500 টাকা হচ্ছে মুনাফা। এটা হচ্ছে ক্রয় মূল্য দেয়া আছে 30,000, মার্কআপ দেয়া আছে 25,000। আচ্ছা, তো এই বিষয়টা কঠিন কখন স্যার? এই যে এখন আমরা অ্যান্সার বের করলাম মুনাফা 7,500, ঠিক আছে, এই বিষয়টা কখন কঠিন বলা হয়? আমি একদম কঠিনটা তোমাদেরকে রিভিউ করে দিচ্ছি। কঠিন হচ্ছে যখন প্রশ্নে বলা থাকে, প্রশ্নে এভাবে বলা থাকতে পারে যে ক্রয় মূল্য, আচ্ছা ওইটাই থাকুক, ক্রয় মূল্য 30,000 টাকা, আর বলা হয়েছে মার্জিন, মার্জিন মানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, মার্জিন মনে করো বলা হয়েছে 20%, মার্জিন হচ্ছে 20%, তাহলে বলেছে মুনাফা কত? মুনাফা কত মানে আমি তোমাদেরকে কনভার্সনের কথাটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে সবাই। তাহলে এখানে বলা হয়েছে টাকা দেয়া আছে ক্রয় মূল্যের, কিন্তু মুনাফার পার্সেন্টেজ দেয়া আছে কার উপর? মুনাফার পার্সেন্টেজ দেয়া আছে বিক্রয় মূল্যের উপর। এটা হলেই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এই 30,000-এর সাথে 20% গুণ করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে স্যার টাকা হচ্ছে তো এটা ক্রয় মূল্যের, আর আমাদের মুনাফার হারটা তো দেয়া আছে বিক্রয় মূল্যের, তাহলে তো আমরা গুণ করতে পারবো না। খেয়াল রাখতে হবে এই বিষয়টা, আমরা গুণ করতে পারবো না, তখন আমাদেরকে কনভার্ট করতে হয়। কিভাবে আমরা কনভার্ট করি একটু খেয়াল করে দেখো। কনভার্ট করি আমরা কিভাবে? আমরা মূলত 16.67% থাকলে 20% ধরি, 20% থাকলে 25% ধরি, 25% থাকলে 33.33% ধরি, 33% থাকলে তাহলে 50% ধরি, 50 থাকলে 100 ধরি। অর্থাৎ এই বিষয়টাকে আমি বলি 16, 20, 25, 33, 50, 100, এভাবে চাইলে কিন্তু আমরা সহজে মনে রাখতে পারি। 16, 20, 33, সরি 16, 20, 25, 33, 50, 100, এটাকে আমরা চাইলে কিন্তু সহজে মুখস্থ করতে পারি। তো এখানে মনে রাখার যে জিনিসটা সেটা হচ্ছে
যে ক্রয় মূল্যের হারটা বড় হয়, ক্রয় মূল্যের হার বড় হয় আর বিক্রয় মূল্যের হার ছোট হয়। বিক্রয় মূল্যের হার ছোট হয়, এই কথাটা মনে রাখতে পারলে কিন্তু কাজ হয়ে গেল। যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর ব্যবহার করা বন্ধ করেছে তখন থেকে কিন্তু এমন কঠিন পার্সেন্টেজ দেয় নাই যে পার্সেন্টেজটা তুমি হাতে কলমে করতে পারবা না বা ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, এরকম দেয় নাই। এবং অ্যাকাউন্টিং এ যদি বলি, অ্যাকাউন্টিং এর আমাদের ক্যালকুলেটর বন্ধ হওয়ার পর থেকে যতগুলো ম্যাথ আসছে 99% ম্যাথ এই পার্সেন্টেজের মধ্যেই আসছে। এই যে 20%, 25%, 33.33%, এর মধ্যেই আসছে 90% কোশ্চেন 20%, 25%, 33.33%, এই পয়েন্টেই থেকেই এসেছে। কেন আসছে এখান থেকে এরকম প্রশ্নগুলো? কারণটাই হচ্ছে যে তোমাদের তো ক্যালকুলেটর নাই, তারাও জানে তোমাদের যে ক্যালকুলেটর ব্যবহার নিষেধ, এটা তারাও জানে। একটু খেয়াল করব, আমার টাকা হচ্ছে ক্রয় মূল্য 30,000 টাকা আর মুনাফার হার হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20%। খেয়াল রাখবা, টাকা যেটার মুনাফার হারও সেটারই লাগবে। টাকা যেহেতু ক্রয় মূল্যের, তার মানে মুনাফার হারও আমার লাগবে হচ্ছে ক্রয় মূল্যের। তাহলে ক্রয় মূল্যের উপর হারটা তো বড়টা হয়। এখানে বিক্রয় মূল্যের হার যখন 20%, অবশ্যই ক্রয় মূল্যের হার তখন 20-এর চাইতে বড়টা, অর্থাৎ 25% হয়। ঠিক আছে, 20-এর চাইতে বড়টা অর্থাৎ 25% হয়, সরি 25% হবে। তার মানে আমরা 30,000-এর সাথে 20% গুণ করতে পারবো না, আমাদেরকে 30,000-এর সাথে 25% গুণ করতে হবে। অর্থাৎ আলটিমেটলি 30,000-এর সাথে যদি আমি 25% গুণ করি তাহলে অ্যান্সার আসতেছে ওই 30,000 গুণ 25%, 3×25 = 75, সেই 7,500 টাকা আসতেছে। অর্থাৎ ঘুরায় পেঁচায় দিলে তোমরা কিভাবে চিনবা এটা মাথায় রাখো, কিভাবে বুঝবা যে এটা ঘুরায় পেঁচায় আসছে, সেটা হচ্ছে স্যার এটা হচ্ছে টাকা আছে ক্রয় মূল্যের কিন্তু মুনাফার হার দেওয়া আছে বিক্রয় মূল্যের, তাহলে তো হইলো না, এটা তো গুণ করতে পারবো না। এটা কনফিডেন্টলি করতে হবে এই কাজটা, যে এটা গুণ করতে পারবো না। আমার টাকা যেটার আছে সেটারই পার্সেন্টেজ লাগবে, তাহলে পার্সেন্টেজ হচ্ছে ক্রয় মূল্যের টাকা আছে, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার লাগবে। তাহলে বিক্রয় মূল্যের যখন 20%, তখন ক্রয় মূল্যের হচ্ছে 25%। এটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যালি প্রুভড করা একটা লাইন, যে লাইনটা সবসময় মিলবে এবং শুধুমাত্র এই পার্সেন্টেজ দেওয়ার জন্যই মিলবে, অন্য কোনো পার্সেন্টেজের সাথে এটা খাটে না। ঠিক আছে, আর এই কথাটা মনে রাখবো যে ক্রয় মূল্যেরটা সবসময় বড়র দিকে যায়, বেশির দিকে যায়, আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কমের দিকে আসে। তোমাদের কাছে আমার কোশ্চেন, তোমরা একটু টেক্সটে লিখে দাও এই কোশ্চেনটা, যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 33.33% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত পার্সেন্ট, এটা একটু লিখে দাও। ক্রয় মূল্যের উপর মুনাফার হার ক্রয় মূল্যের উপর 33.33% হলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট? অসংখ্য ধন্যবাদ। নিয়ামত হোসেন ভুল করছে শুধু, বাকি সবাই তো রাইট করতেছে। নিয়ামত শুধু ভুল করছো, সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর যদি বলা হয় 33.33%, বিক্রয় মূল্যের উপর কখন হবে? ছোটটা হয়, এইভাবে মনে রাখতে হবে স্যার। বিক্রয় মূল্যের উপর ছোটটা হয়, অর্থাৎ 33.3 ছোট কত? ছোট হচ্ছে 25%। যদি বলা হতো বিক্রয় মূল্যের উপর 33.33%, ক্রয় মূল্যের কত, তাহলে হয়তো 50%। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবা স্যার। এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করছি এখান থেকে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, এমন কোনো কিছু একটা যেটা তোমাদেরকে আটকাইতে পারে, আশা করছি। ঠিক আছে, এখন তোমরা স্ক্রিনের কোশ্চেনটারও অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, এটা অলরেডি সবাই পারছি আমরা, এটা আমি আর ভাইয়া জি ভাইয়া এই যে 30,000-এর উপর ভাইয়া এই যে 33.3% ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো এটা একটু দেখিয়ে যদি দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো কোশ্চেন করেছে, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে
তোমরা যখন এই লাইনটা সিকোয়েন্সটা যেহেতু খাতায় লিখেছো আশা করছি, হ্যাঁ, তো সিকোয়েন্সটা এভাবে মনে রাখবা যে বিষয়টা হচ্ছে যে জিনিসটার শর্টকাট আছে সেটাই আসার মতো পরীক্ষায়। আর যদি শর্টকাট না থাকতো তাহলে তো আমাদের ক্যালকুলেটর তো নাই, আমাদের এটা না আসারই সম্ভাবনা বেশি থাকতো। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নাই। মনে রাখবা যে কোনো টাকাকে 3 দিয়ে ভাগ করলে তার 33.33% চলে আসে। যে কোনো টাকাকে 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে, যদিও সেটা ফ্র্যাকশন আসবে কিন্তু ভাগ করলে একদম এক্সাক্ট অ্যান্সারটা আসবে, মানে ভাগ করলে এক্সাক্ট অ্যান্সার আসবে। যেমন তুমি একটু ক্যালকুলেটর নিয়ে 99,000 টাকার 33.33% করো। 99,000, আমি যদি 99,000-কে 3 দিয়ে ভাগ দেই, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, দেখো তোমার অ্যান্সারটা 33,000ই আসবে, না হলে 33,000-এর কাছাকাছি আসবে। 32,999 আসবে, অথবা 33,001 টাকা আসবে। ফ্র্যাকশন আসে, দেখো কত টাকা আসে একটু জানাও তো। 32,967 টাকা। 32,967। এটার কারণটা হচ্ছে কি, আমরা যে ম্যাথটা করতেছি, আমরা ম্যাথটা করতেছি দুইটা সংখ্যা নিয়ে, 33.33 নিয়ে করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা কত বলতো? অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে 33.333333, মানে এটা চলতে থাকে, এটা চলতে থাকে। তো আমরা যদি কমপক্ষে 4টা সংখ্যাও নেই, আমি নিজেও তোমাদেরকে দেখাচ্ছি ক্যালকুলেটরে, 99,000 ইন্টু 33.3333%। ঠিক আছে, আমি যদি 4টা সংখ্যাও নেই, অন্তত পক্ষে 33.3333, 4টাও যদি নেই, তাহলে কিন্তু 32,999.98, তার মানে 33,000 টাকা চলে আসতেছে। অর্থাৎ এটা যেহেতু ফ্র্যাকশন, আমরা তো এটা লিখেছি কি, আমরা দুইটা সংখ্যা নিয়েছি শুধুমাত্র দশমিকে, কারণ আমরা তো মুখে বলার সময় দুইটা সংখ্যাই বলবো, আমি তো আর বলবো না 33.333333, এভাবে তো আর কেউ বলবে না, তাই না স্যার? তো মনে রাখতে হবে যে 99,000 টাকার 33.3333% করলে যত টাকা হয়, সেই টাকাটাকে 3 দিয়ে ভাগ করলেও সেম জিনিসটাই চলে আসে। 3 দ্বারা ভাগ করলে সেটা চলে আসে। তাহলে স্যার কোশ্চেন জাগতেছে যে 33.33% যদি 3 দিয়ে ভাগ করলে আসে, তাহলে 16.67% কত দিয়ে ভাগ করলে আসে? এটা মনে রাখবা, 16.67% মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে 6 দ্বারা ভাগ, লিখে রাখো, এটা লিখে রাখো, যে কোনো সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে 16.67% পাওয়া যায়। যে কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 20% পাওয়া যায়। যে কোনো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে 25% পাওয়া যায়। যেহেতু এটা লিখতেছই, আমি শুধু শুধু স্ক্রিন শেয়ার না রেখে এটাই দেখাই। এই যে এই পয়েন্টটা আমরা যে লিখছি অ্যাকচুয়ালি, অর্থাৎ 16.67% মানে হচ্ছে 6 দ্বারা ভাগ, 20% মানে হচ্ছে 5 দ্বারা ভাগ, 25% মানে হচ্ছে 4 দ্বারা ভাগ, 33.33% মানে হচ্ছে 3 দ্বারা ভাগ, 50% মানে হচ্ছে 2 দ্বারা ভাগ, মানে সিরিয়ালি বিষয়টা 2 দ্বারা ভাগ, অর্থাৎ 6, 5, 4, 3, 2, 1। 100% মানে 1 দ্বারা ভাগ, বা যা টাকা আছে তাই। 100%-এর জন্য আসলে কিছু করতে হয় না, 1 দ্বারা ভাগ বা যা আছে তাই। তবে তোমরা যদি এই যে ক্যালকুলেটরের সাথে একদম এক্স্যাক্টলি মিলায়ে যদি করতে চাও বা করতে বলো, তাহলে একটা জিনিস খেয়াল করতে পারো, সেটা হচ্ছে এই যে আমাদের রয়েছে না 20%, 20% টাকাটা একটু খেয়াল করো। আমি যদি 20%-এর বিষয়টা তোমাদেরকে দেখাই, মনে করো 20,000 টাকা, 20,000 ইন্টু 20%। আচ্ছা, 20% মানে কি, 20 দিয়ে গুণ, 100 দিয়ে ভাগ, দুটো শূন্য কাটা, 2 আছে, 2 দুগুণে 4, 3টা শূন্য বেঁচে আছে, 1, 2, 3। আচ্ছা, 20,000-এর 20% হচ্ছে 4,000 টাকা। 20,000-এর 20% হচ্ছে 4,000 টাকা। এটাকে যদি এভাবে করি আমরা, যে 20,000 টাকা আর 20% মানে কত দ্বারা ভাগ? 20% মানে 5 দ্বারা ভাগ, অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে দেখো 4 5 20, 4,000। অ্যান্সারটা সেমই আসবে। ঠিক আছে, কারণ হচ্ছে এগুলো তো প্রুফ করা, ম্যাথমেটিক্যালি এগুলো
প্রুফ করা সব, যার কারণে সেম আসবে। অসংখ্য ধন্যবাদ যে কোশ্চেনটি করেছিলাম, ঠিক আছে, তোমার জন্য অনেকেই আরো এই বিষয়টা সম্পর্কে জানতে পারলো। আর আমি আমার মনে হয় যে আমি ভিডিও লেকচারেও এই সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করেছি, ঠিক আছে, বুঝতে পেরেছি কিনা যে কোশ্চেন করেছিলাম? জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। ওকে, তাহলে এর পরবর্তীতে আমরা দেখি এখানে মূলত বিজ্ঞাপন সম্পর্কিত বিভিন্ন বিষয় দিয়েছি। আচ্ছা, তারপর এইখানে পরবর্তী টপিক হচ্ছে, আমরা যদি স্ক্রিনে আসি দেখতে পাচ্ছ তোমরা, পরবর্তী টপিক হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী থেকে সাধারণত আমি তেমন কোনো কোশ্চেন দেখিনি, তবে পরীক্ষায় আসার মতো পয়েন্ট হচ্ছে এটাই যে সংরক্ষিত আয় বিবরণীর যে ছকটা রয়েছে, তোমরা একটু ছকটা মনে রাখার চেষ্টা করবা, বিশেষ করে যে অংশগুলো এই যে বাদ দিচ্ছি, মানে সংরক্ষিত আয় বিবরণীতে যে পার্টটুকু আমরা মাইনাস করি, ওই অংশটুকু একটু ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে। না, এটা তেমন একটা ম্যাথ আমি করতে বলবো না এই মুহূর্তে, তারপরেও তোমরা যেহেতু কোর্স করতেছো, ঠিক আছে, আমি বলতেই পারি এই একটা এই ম্যাথটা করে দেখাইতেও পারি। বলা হয়েছে নিট মুনাফার 20% সঞ্চিত তহবিলে স্থানান্তর করো। চলতি বছরে নিট মুনাফা হয়েছে 2 লক্ষ টাকা। তার মানে সংরক্ষিত আয় বিবরণীতে কত টাকা হিসাবভুক্ত হবে? অবশ্যই 2 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা থেকে আমাদের কি করতে হবে? এর যে 20% রয়েছে, 2 লক্ষের 20% হচ্ছে 40,000 টাকা। এই 40,000 টাকা আমাদেরকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। কত টাকা অন্তর্ভুক্ত হবে শুধু খেয়াল করো, সংরক্ষিত আয় বিবরণীতে কত টাকা হিসাবভুক্ত হবে, অর্থাৎ 40,000 টাকা হচ্ছে নিট মুনাফার 20% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। নিট মুনাফার 20% স্থানান্তর করে দিব। তো রক্ষিত আয় বিবরণীটা কলেজে তোমরা যখন করেছিলা অনেকের কাছে একটু কঠিন মনে হয়েছে, আবার অনেকেই খেয়াল করেছে বিষয়টা যে না, এই ছকটা মুখস্থ রাখলে কিন্তু ম্যাথটা খুব সহজে পারা যায়। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে হ্যাঁ, তোমরা শুধু ছকের এই সিকোয়েন্সটা, আমি তোমাদেরকে এই সিকোয়েন্সটা দিয়েছি, এই সিকোয়েন্সটা তোমরা ভিডিও লেকচার থেকে চাইলে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে এটা খাতায় লিখে মনে রাখতে পারো। যদিও তেমন একটা প্রশ্ন আমি দেখিনি আজ পর্যন্ত আসতে, তবে বলবো যে এখানে আমি যেগুলো প্র্যাকটিসে দিয়েছি এগুলো না পড়লেই নয়, এরকম প্রশ্ন দেয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা প্লাস মাইনাস গুলো পারলে সংরক্ষিত আয় বিবরণী বিষয়গুলো আমরা ইজিলি করতে পারবো আশা করি। আচ্ছা, এর পরবর্তীতে এই যে টপিকটা আমরা এখন দেখছি সবাই, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কিত কিছু একটা বিষয় রয়েছে। এই বিষয়গুলো আর্থিক অবস্থার বিবরণীর যে বিষয়টা আছে একটু যদি খেয়াল করি আমরা, আমি তোমাদেরকে এটা ভিডিও লেকচারেও বলেছি যে এই পয়েন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছেই হচ্ছে একদম লাস্টের 2টা পয়েন্ট থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে লাস্টের 2টা পয়েন্ট থেকে, সেটা হচ্ছে নিচের কোনটি অস্পর্শনীয় সম্পত্তি? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পত্তি। অর্থাৎ এদের জন্য আমাদের অনেক বড় রকমের একটা টাকা খরচ হয়ে যায়, কিন্তু আহামরি এই সম্পত্তিগুলো কিন্তু আমরা সেভাবে দেখতে পারি না। মানে মোট কথা হচ্ছে বিল্ডিং, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো তো আমরা চোখের সামনে দেখতেছি বিশাল বিশাল অবস্থা, কিন্তু সুনাম এটা আমরা কোথা থেকে দেখতে পারবো? এটা জাস্ট কাগজে কলমে লেখা। প্যাটেন্ট, কপিরাইট, এগুলো জাস্ট কাগজে কলমে একটা সত্য, ঠিক আছে। লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজ, বিদেশি যদি কোনো একটা কোম্পানি তোমরা বাংলাদেশে চালাইতে চাও, তো সেই কোম্পানির অনুমতি নিয়ে আসতে হবে। যেমন বাংলাদেশে কিন্তু ডমিনোজ পিৎজা আছে, তো ডমিনোজ পিৎজা যখন বাইরের দেশ থেকে যখন বাংলাদেশে নিয়ে আসছে কোম্পানিটা, তো তখন তাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজ নিতে হয়েছে বা অনুমতি নিতে হয়েছে। তোমরা রয়্যালটি নামটা শুনেছো? রয়্যালটি, রয়্যালটি মানে হচ্ছে একটা প্রত্যক্ষ খরচ, অর্থাৎ কোনো কারো নাম ব্যবহার করার জন্য যে খরচটা করতে হয়। তো আমরা এই যে মনে করো নামগুলো ব্যবহার করছি ওই কোম্পানির, সেটার জন্য মূলত হচ্ছে গিয়ে আমাদের এটা ব্যবহার করাটাকেই বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজের খরচ। অস্পর্শনীয় সম্পত্তি এবং প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তি ছাড়াও তোমাদের অলিক সম্পত্তি সম্পর্কে মাঝে মাঝে প্রশ্ন আসে। অলিক সম্পত্তি, অলিক সম্পত্তির বিষয়টা কি একটু বলি। অলিক সম্পত্তিটা সাধারণত বলা হয় যে আধুনিক হিসাব বিজ্ঞানে এটা ব্যবহার করা হবে না,
যার কারণে এটার ব্যবহারটা এখন দিন দিন কমে যাচ্ছে, সেজন্য এখানে অন্তর্ভুক্ত করা হয় নাই। তবে অলিক সম্পত্তি থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পার্টটা ছিল বা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, তখন অনেকগুলো কোশ্চেন এসেছে অলিক সম্পত্তি থেকে ঢাকা ভার্সিটিতে। এখন অলিক সম্পত্তি থেকে যেহেতু প্রশ্ন এসেছে, তোমাদের অবশ্যই মনের মধ্যে কোশ্চেন জাগবে যে অলিক সম্পত্তিটাও আমরা একটু জেনে নিই। অলিক সম্পদ, অলিক সম্পদ বা এই কথাটাকে আমরা বলি হচ্ছে ভুয়া সম্পদ, যেটাকে আমরা এখন একটা স্মার্ট নাম দিয়েছি, সে নামটা হচ্ছে অসমন্বিত ব্যয়। ঠিক আছে, অসমন্বিত ব্যয়। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে কিছু খরচ আছে যেগুলো আমরা মূলত দীর্ঘমেয়াদে করেছি, কিন্তু এটাকে আমরা চাই না যে কারেন্ট ইয়ারের এটা খরচ হিসাবে দেখায় দিই, কারণ এটা আমাদের পরিচালন খরচ না, এটা পণ্য ক্রয় বিক্রয়ের সাথে রিলেটেড না, যার কারণে আমরা কারেন্ট ইয়ারে এটাকে বিশদ আয় বিবরণীতে দেখাই না, কারণ এটা পরিচালন, এটা একটা পরিচালন বা অপরিচালন খরচ আমরা বলতে পারতেছি না তাকে। তাহলে একটু খেয়াল করে দেখি যে এটার মধ্যে কি কি রয়েছে। শেয়ার বা ঋণপত্রের অবহার লিখে রাখতে পারো চাইলে, শেয়ার বা ঋণপত্রের অবহার। 2 নাম্বার অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। 3 নাম্বার প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন আর হচ্ছে প্রাথমিক খরচ। 4 নম্বরে যদি বলি আরেকটা পয়েন্ট দেয়া যায়, সেটা হচ্ছে দায় গ্রাহকের দস্তুরি, দায় গ্রাহকের দস্তুরি। দায় গ্রাহকের দস্তুরি কি? দস্তুরি মানে কমিশন, খেয়াল রাখবা এটা, দস্তুরি মানে কমিশন। দায় গ্রাহকের দস্তুরি মানে কমিশন, অর্থাৎ আমাদের এখন যদি প্রশ্ন যেগুলো রিসেন্ট দেখা যাচ্ছে সেখান থেকে প্রশ্নগুলো আসছে হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি এবং প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তি। প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তি হচ্ছে বৃক্ষের কাণ্ড, কয়লার খনি, তেলের খনি, গ্যাস ফিল্ড। সাধারণত প্রাকৃতিক বা খনিজ জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বলছি যে প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তি। দীর্ঘমেয়াদী বা স্থায়ী যে সম্পদগুলো রয়েছে সেই স্থায়ী সম্পদের অবচয় হয়, খেয়াল রাখবা সবাই, স্থায়ী সম্পদের অবচয় হয়, আর অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন হয়। প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তির অবক্ষয় হয়। দেখো 3টা টার্ম বললাম, একটা বলেছি যে স্থায়ী সম্পত্তির হয় হচ্ছে অবচয়, মানে সেটার দাম কমাটাকে বলি আমরা অবচয়। অস্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে সেটাকে আমরা বলি, নাম দিয়েছি অবলোপন। আর যদি প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তি বলি সেটা হচ্ছে গিয়ে এটাকে বলি হয় শূন্যীকরণ, শূন্যীকরণ বা অবক্ষয়, শূন্যীকরণ বা অবক্ষয়। অর্থাৎ আমাদেরকে বলা থাকবে যে তেলের খনির অবক্ষয়, হ্যাঁ, গ্যাস ফিল্ডের অবক্ষয়, অবক্ষয় মানে অবচয়, বা কোন পদ্ধতিতে, হ্যাঁ, প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তিকে প্রত্যেক বছরে বন্টন করা হয়, সেটা হচ্ছে শূন্যীকরণ বা অবক্ষয় পদ্ধতিতে। এটা মনে রাখতে হবে স্যার, এই জন্য লিখে দিলাম। তাহলে আশা করছি এই পেজটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এর সব সাথে সাথেই বলবো যে হচ্ছে দায়ের যে শ্রেণী বিভাগ রয়েছে, দায়ের শ্রেণী বিভাগে তোমরা কোন পয়েন্টটা মুখস্থ করবা বা মনে রাখার চেষ্টা করবা সেটা একটু খেয়াল করো। দায়ের শ্রেণী বিভাগের মধ্যে আমরা সবাই অলরেডি দীর্ঘমেয়াদী দায় বা চলতি দায় সম্পর্কিত বিষয়গুলো সবাই জানি। চলতি দায়ের মধ্যে একটা পয়েন্ট আছে, এখানে একটু খেয়াল করে দেখবে। চলতি দায়ের মধ্যে একটু লাস্টের দিকে দেখো, চলতি দায় প্রথমে লাস্টের দিকে দেখো লেখা আছে দীর্ঘমেয়াদী দায়ের চলতি অংশ, দীর্ঘমেয়াদী দায়ের চলতি অংশ, এই যে আমি রেড কালার করে দিয়েছি, হ্যাঁ, দীর্ঘমেয়াদী দায়ের চলতি অংশ। এই পয়েন্টটা একটু খেয়াল করে দেখো। অনেকেই মনে করে যে দীর্ঘমেয়াদী দায় মানে এর যা অংশ আছে সবকিছুই দীর্ঘমেয়াদী, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা তা না। দীর্ঘমেয়াদী দায়ের একটা চলতি অংশ থাকতে পারে, এটা এটা ক্ষেত্র বিশেষে হয়, এটা ক্ষেত্র বিশেষে হয়। যেমন আমি মনে করো যে এখন 5 কোটি টাকা লোন নিয়ে নিচ্ছি,
কিন্তু যে ব্যাংকের কাছে লোন নিয়েছি তারা আমাদেরকে বলেছেই যে আপনারা যে প্রতিষ্ঠানটা ভালো কিনা এটা জানার জন্য আমরা চাই আগামী 3 মাসের মধ্যে আপনারা 1-2টা কিস্তি দিয়ে দিবেন, পরের কিস্তিটা আপনারা 1 বছর পর বা 2 বছর পর থেকে দেওয়া শুরু করবেন। তো মেইন দায়টা কিন্তু আমার দীর্ঘমেয়াদী, কিন্তু তাদের সাথে আমার চুক্তি হয়েছে কিছুটা জিনিস আমাকে এখনই দিতে হবে, একটা কিস্তি তাদেরকে, এটা জাস্ট তাদের মধ্যে নেগোসিয়েশন হচ্ছে। তো দীর্ঘমেয়াদী দায়ের একটা চলতি অংশ হতেই পারে, অথবা যদি চলতি বছরের কোনো দীর্ঘমেয়াদী ঋণের সুদ যদি প্রদান না করা হয় সেটাকেও বলা যায় যে এটা একটা দীর্ঘমেয়াদী দায়ের চলতি অংশ। কারণ আমরা তো দীর্ঘমেয়াদী দায়ের সুদটা এখনো প্রদান করি নাই, সেটা চলতি আছে, মানে প্রদেয় আছে। তো অর্থাৎ এই পয়েন্টটা একটু খেয়াল রাখবা সবাই, স্টুডেন্টরা এখানে ভুল করে যে দীর্ঘমেয়াদী দায়ের চলতি অংশকে বলা হয় চলতি দায়, এটা কখনো দীর্ঘমেয়াদী দায় না। আচ্ছা, আর দীর্ঘমেয়াদী দায়ে স্টুডেন্টরা ভুল করে কোথায়? স্টুডেন্টরা দীর্ঘমেয়াদী দায়ে ভুল করে হচ্ছে এই সেই জায়গাটা আমি দাগ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে প্রদেয় বন্ড। কেন ভুল করে? কারণ প্রদেয় কথাটা লেখা আছে, আর ঢাকা ভার্সিটিতে এই জিনিসগুলো আসছে সব, বুঝছো? প্রদেয় কথাটা যখন আসছে তখন স্টুডেন্টরা মনে করে যে এটা মনে হয় চলতি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। বন্ড মানে প্রদেয় বন্ড, বন্ড যে কথা প্রদেয় বন্ড সেম কথাই, অতএব এখানেই আসবে সেটা। ঠিক আছে, দীর্ঘমেয়াদী দায়। আর এই যে তোমাদের মনে হয় মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা হচ্ছে সম্ভাব্য দায়ের কনসেপ্টে যখন তোমরা পড়াশোনা করো তখন, যে সম্ভাব্য দায়ের বিষয়গুলো কি, এবং সম্ভাব্য দায়ের মধ্যে এক্সাম্পল আছে অনেকগুলো। সম্ভাব্য দায় সম্পর্কিত বিষয়গুলো তোমাদেরকে এখন আলোচনা করে দিচ্ছি, যে বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবে সবাই। সম্ভাব্য দায়ের 2টা পয়েন্ট খেয়াল রাখবো সব সময়, যে সম্ভাব্য দায় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখন দায় না, এটা হচ্ছে ভবিষ্যতে দায় হতে পারে, বা ভবিষ্যতে কাউকে আমরা টাকা প্রদান করতে হতে পারে, তাকে বলতেছি আমরা সম্ভাব্য দায়। অর্থাৎ প্রকৃত পক্ষে দায় নয়, মানে এখনো আমরা শিওর না যে এটা আমাদের দায় হবে কি না, অর্থাৎ আমরা দোটানার মধ্যে আছি। যেমন আমাদের কোম্পানি ধরে নাও একটা প্যাটেন্টের মামলা খেয়েছে, বা কপিরাইটের মামলা খেয়েছে, বা ট্রেডমার্কের মামলা খেয়েছে, যে আমার কোম্পানির ট্রেডমার্কের সাথে অন্য কোম্পানির ট্রেডমার্ক মিলে গেছে, তা আমাদের মামলা দিয়েছে, কিন্তু আমাদের তো মামলাটা লড়তে হবে, কিন্তু বিচারাধীন কোনো মামলা। খেয়াল করো, ট্রেডমার্ক যদি আমি ভঙ্গ করি, আমাদের তো একটা আইন রয়েছে, আইনে তো বলা আছে যে ট্রেডমার্ক ভঙ্গ করলে হয়তো বা 50,000 টাকা বা 5,000 টাকা জরিমানা দিতে হবে। তো এখন খেয়াল করো, আমরা তো জানি না যে আমরা জিতবো নাকি হারবো, আমরা হারবো নাকি জিতবো এটাই তো জানি না, তাহলে আমরা কি এটা কি বলবো? এটাকে বলবো সম্ভাব্য দায়। অর্থাৎ আমরা হারার সম্ভাবনাটাকে খেয়াল করে আমরা জিনিসটাকে বলবো যে এটা একটা আমাদের ভবিষ্যতে টাকা প্রদান করতে হতে পারে, সেজন্য সেটাকে আমরা বলতেছি সম্ভাব্য দায়। তার মানে মামলার দাবি, বিচারাধীন কোনো মামলা, এটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল। এর পরবর্তীতে বেস্ট এক্সাম্পলটাই হচ্ছে ওয়ারেন্টি সংক্রান্ত বিষয়। খেয়াল করে দেখো, ওয়ারেন্টির যে বিষয়টা রয়েছে, ওয়ারেন্টির কি রয়েছে? ওয়ারেন্টি সংক্রান্ত দায়। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিই। ওয়ালটন কোম্পানি বাংলাদেশের দেশি কোম্পানি, তা ওয়ালটন কোম্পানি বাংলাদেশে লক্ষ লক্ষ টেলিভিশন, ফ্রিজ, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করতেছে, এবং সাথে সাথে বলতেছে 5 বছরের ওয়ারেন্টি, 10 বছরের ওয়ারেন্টি, এগুলো বলে দিচ্ছে। এখন খেয়াল করে দেখো স্যার, এই যে ওয়ারেন্টি সংক্রান্ত দায়, ওরা কি জানে কয়টা পণ্য ফেরত আসবে? বা তোমরা কি বলতে পারবে আইডিয়া করে? এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, কয়টা পণ্য ফেরত আসতে পারে আমরা জানবো কিভাবে? এটা তো আমরা জানি না। তার মানে এখানে ওয়ারেন্টি সংক্রান্ত দায়টা হচ্ছে এটা একটা সম্ভাব্য দায়, অর্থাৎ আমরা আইডিয়া করে নিব হয়তোবা আমাদের আমরা যেহেতু 1 কোটি টাকার পণ্য বিক্রি করেছি, হয়তোবা 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার পণ্য ফেরত আসতে পারে। হ্যাঁ, তাদেরকে ঠিক করে দেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে এটা আমরা অনুমান করে দেখাই দিব আর কি সম্ভাব্য দায় হিসাবে। ফুটনোটে সম্ভাব্য দায়কে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এটা লিখতে পারো যে সম্ভাব্য দায় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ফুটনোটে দেখাতে হয়। ফুটনোটে দেখাতে হয়। ফুটনোট মানে কি? ফুটনোট মানে হচ্ছে টিকা ও ব্যাখ্যা সমূহের মধ্যে,
টিকা ও ব্যাখ্যা সমূহ, টিকা ও ব্যাখ্যা সমূহের মধ্যে দেখাতে হয়। ফুটনোটের মধ্যে আমরা এটাকে দেখিয়ে দিই সম্ভাব্য দায়টা, অর্থাৎ যেটা আমাদের এখনো দায় নয় কিন্তু ভবিষ্যতে এটা দায় হয়ে যাবে শিওর, এটাকে বলা হয় সম্ভাব্য দায়। আচ্ছা, আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখছো এবং এর সাথে সাথে তোমরা আমরা দেখি পরবর্তী পয়েন্টে কি রয়েছে। এই তো আমি অনেক সম্পদ তো দিয়ে রাখছিলাম। আচ্ছা, অনেক সম্পদ হয়তো বা পরবর্তীতে আলোচনা করেছি, আমার এটাই মনে হচ্ছিল যে অনেক সম্পদ তো আমি লেকচারে বলেছি। ঠিক আছে স্যার, তো এরপরেই রয়েছে হচ্ছে গিয়ে আমরা এখানে দিয়েছি যে কিছু প্র্যাকটিস দিয়েছি তোমাদেরকে। আমি চাচ্ছি তোমরা এই কোশ্চেনটার একটু অ্যান্সার করে আমাকে অ্যান্সারটি জানাও। রেওয়া মিলে অগ্রিম বীমা দেওয়া আছে ৩,০০০ টাকা, সমন্বয়ে বলা আছে ২,০০০ টাকা বীমা নিঃশেষিত বা উত্তীর্ণ হয়েছে, তাহলে আর্থিক বিবরণীতে কত টাকা দেখাতে হবে অগ্রিম বীমা বাবদ? ঠিক আছে, অনেকে অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। গুড, ঠিক আছে। কেউ কিন্তু আরেকজনের অ্যান্সার দেখে অ্যান্সার দিও না, নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ যদি কোথাও আটকায় যাও বা ভুল হয় তাহলে আমাকে কোশ্চেন করতে পারবে যে স্যার এটা কেন হয়েছে বা এটা এভাবে হতে পারতো কিনা, তোমাদের মনের মধ্যে তো আইডিয়া আসতে পারে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। যে অ্যান্সার দিয়েছো সবগুলোই সঠিক হয়েছে। এর পরবর্তীতে এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটাও সরি অ্যাকচুয়ালি, আচ্ছা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ মূলধনের 20% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হলো। এই প্রশ্নটা আমাদের কাজে লাগবে। আমরা সবাই এখন পরবর্তী কোশ্চেনে চলে গিয়েছি। পরবর্তী কোশ্চেনে চলে আসো সবাই, যারা অ্যান্সার দিচ্ছ তাদেরকে বলছি পরবর্তী কোশ্চেনের অ্যান্সার করতে পারো চাইলে। আর আমি যারা বুঝি না এই বিষয়টা তাদেরকে আবার একটু আলোচনা করে দিচ্ছি যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিষয়টা কিভাবে কাজ হয় এখানে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ মূলধনের 20% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হলো। এন্ড রেওয়া মিলের ডেবিটে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 20,০০০ টাকা দেয়া আছে, আর শেয়ার মূলধন হচ্ছে 4,50,000 টাকা। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রস্তাবিত লভ্যাংশ বাবদ কত টাকা আমরা হিসাবভুক্ত করতে হবে আমাদেরকে। ঠিক আছে, একটু খেয়াল করো স্যার, আমরা অলরেডি জানি যে এখানে আমাদের সব সময় লভ্যাংশ ধরতে হয়, লভ্যাংশ ধরতে হয় অবশ্যই কিসের উপর? শেয়ার মূলধনের উপর। অনেকেই লভ্যাংশ নিট মুনাফার উপর ধরে, তার মানে তো ঘোড়ার ডিম জিরো হয়ে যাবে। ঠিক আছে, লভ্যাংশ সব সময়ই কিসের উপর ধরতে হয়? লভ্যাংশ শেয়ার মূলধনের উপর ধরতে হয়, অর্থাৎ 4,50,000 টাকা হচ্ছে আমার টোটাল শেয়ার মূলধন, যার উপর কত পার্সেন্ট? যার উপর 20%। তো 20 যদি 100 করি তাহলে 45 দুগুণে 90,000 টাকা। আচ্ছা, 90,000 টাকা হবে আমাদের টোটাল মূল লভ্যাংশ হবে, এটা হবে টোটাল লভ্যাংশ। কিন্তু একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের যদি মনে করে যে না প্রতিষ্ঠান ভালো লাভজনক, হ্যাঁ প্রতিষ্ঠান ভালো চলতেছে, এরকম যদি তারা মনে করে, তারা বছরের মাঝামাঝি সময়ে হ্যাঁ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে পারে কিছু, যে পরবর্তীতে আপনাদেরকে আরো কিছু লভ্যাংশ দেওয়া হবে। তো তারা অলরেডি 20,000 টাকা লভ্যাংশ দিয়েই দিছে, আর টোটাল লভ্যাংশ বলেছে তাদের হবে কত? 90,000। তাহলে স্যার এবছর এখন আর প্রস্তাবিত কত টাকা থাকতেছে? প্রস্তাবিত থাকতেছে বাকি 70,000 টাকা। বাকি 70,000 টাকা। তোমরা অলরেডি 10-15 জনের অ্যান্সার মনে হয় দিয়ে দিয়েছো, তোমাদের অ্যান্সার অসংখ্য ধন্যবাদ। আমাদের 90,000 টাকা হচ্ছে টোটাল লভ্যাংশ, এর মধ্যে 20,000 টাকা আমরা অন্তর্বর্তীকালীন সময়ে দিয়ে দিয়েছি। তাহলে এখন বাকি আর কতটুকু প্রস্তাব করব বা আর কতটুকু ঘোষণা দিব? আর ঘোষণা দিব বাকি 70,000 টাকা তাদেরকে আমরা প্রদান করব, এইটুকু শুধু স্যার মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আজকের লেকচারটা একটু বড় ছিল, কারণ হচ্ছে গিয়ে এখানে যেহেতু আর্থিক বিবরণীর মধ্যে বিভিন্ন ইম্পর্টেন্ট টার্ম আছে, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং খুব চেষ্টা করেছি তোমাদেরকে হ্যালো দাদা, পয়েন্ট। হ্যাঁ
জি ভাই, আপনি তো আসলে লেকচারে আলোচনা করছিলেন যে টোটাল হবে 90,000 টাকা, ভিডিও লেকচার আর কি। টোটাল কত টাকা হবে বলেছি? 90,000 টাকা বলেছিলেন লেকচারে, ভিডিওতে। আচ্ছা ওইটা রকি তাই বিবরণীতে বলছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যে আমার যদি বলা হয় যে আর্থিক অবস্থার বিবরণীতে প্রস্তাবিত লভ্যাংশ কত টাকা দেখানো হবে, আর্থিক অবস্থার বিবরণীতে প্রস্তাবিত লভ্যাংশ হচ্ছে 70,000 টাকাই হবে। কারণ এখানে আমার এই যে প্রস্তাবিত লভ্যাংশটা, এটা হচ্ছে গিয়ে চলতি দায় মধ্যে যাবে আমার, যে আমার লভ্যাংশটা প্রদান করতে হবে, অর্থাৎ প্রদেয় লভ্যাংশ হিসাবে। কিন্তু যদি বলা হতো যে সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণীতে কত দেখাতে হবে, এই যে কে যেন বললো অ্যান্সারটা, কে বললো অ্যান্সারটা? তোমাদের মধ্য থেকেই তো একজন বললো। জি স্যার, কি হ্যাঁ, আমি তোমাকে বলছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তার মানে ক্লাসটা করেছো কে? মোহাম্মদ আসিফ। জি ঠিক স্যার। আছে, ঠিক আছে, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, তাহলে হৃদয় হাওলাদারের কোশ্চেনও সলিউশন হয়ে যাবে আশা করি। যে তোমরা হচ্ছে ট্রিকি পয়েন্ট গুলো খেয়াল করবা, যে কোথায় চেয়েছে, আর্থিক অবস্থার বিবরণীতে চেয়েছে নাকি রক্ষিত আয় বিবরণীতে চেয়েছে। টোটাল তো লভ্যাংশ আমার 90,000 টাকাই, এটা তো আমিও মানতেছি, কারণ 4,50,000 টাকার 20% দিতে হবে আমাকে। কিন্তু এর মধ্যে আমি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অলরেডি 20,000 টাকা দিয়ে দিছি, এটা তো আর দিব না। তার মানে আমাকে আর দিতে হবে 70,000, অর্থাৎ প্রদেয় লভ্যাংশ হিসাবে আমি দেখাবো 70,000 টাকা। হৃদয় কি এখন বুঝতে পেরেছি? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, ওয়েলকাম। আচ্ছা, পরবর্তীতে ভ্যাট সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, তোমাদেরকে অলরেডি আমি ভ্যাটের বিষয়টা বলেছি, যে ভ্যাটের যেটা মনে রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে 2বার প্রশ্ন আসছে। সেটা হচ্ছে ভোক্তার কাছে ভ্যাট একটি কি এবং বিক্রয়কারীর কাছে ভ্যাট একটি কি। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, অনেকদিন পর রান্না বান্না হচ্ছে, খালি হাঁচি আসতেছে, সরি এটা। তো এখানে হচ্ছে ভ্যাট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে যেখানে যেটা আলোচনা করেছি তোমাদেরকে, সেটা হচ্ছে ভ্যাটের মধ্যে বিক্রয়কারীর কাছে ভ্যাট একটি কি এবং ভোক্তার কাছে ভ্যাট জিনিসটা কি। এটা এই জায়গাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে অলরেডি, যে বিক্রয়কারীদের কাছে ভ্যাট হচ্ছে একটা দায়, কারণ তারা ভ্যাটের টাকা খাইতে পারবে না, ভ্যাটের টাকা তারা সরকারকে দিতে বাধ্য। আর ভোক্তার কাছে হচ্ছে একটি খরচ, কারণ ভোক্তা তো আর ভ্যাটের টাকা কারো কাছ থেকে তুলতে পারবে না, ভোক্তাই তো আলটিমেটলি এটা বহন করে। তারপর আমি দেখি তোমাদেরকে এই বিষয়টা আরো ডিটেলসে জানানো যায় কিনা। আমি এখানে ভ্যাট সংক্রান্ত যে জাবেদা আছে সেটা সম্পর্কিত কিছুই বলবো না, আমি তোমাদেরকে ভ্যাটের এই জিনিসটা একটু আলোচনা করে দিই, তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? অর্থাৎ অনেক না জানা কথা তোমাদেরকে জানাই দিচ্ছি। এখন তোমরা এই ভ্যাটের যে কনসেপ্টটা তোমাদেরকে আমি বলবো, এটা তোমরা একদম ডিটেইলসে জানতে পারবা যখন তোমরা বিবিএ এমবিএ করবা, সেটা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতেও হতে পারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়েও হতে পারে, তখন তোমরা জিনিসটা ডিটেইলসে জানতে পারবা। কিন্তু এখন শুধু এইটুক মনে রাখো, আমি তোমাদেরকে ভার্সিটির কনসেপ্টটা শুধু শিখাই দিব, আমি কিন্তু একদম ফুল জিনিসটা জানাবো না, ফুল জিনিসটা জানাতে সময় লেগে যাবে। অফিস থেকে ফোন আসছে, আমি একটু ফোনটা ধরবো। বাদল স্যারের মেবি কোনো সমস্যা হয়েছে, তাই উনি হচ্ছে আমাদের ভিডিওটা অফ করে দিয়েছেন। আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমি ছিলাম, আমি শুধু অফিসিয়াল ফোন ছিল একটা, আমার কলেজের একটা মিটিং আছে, আমাকে আর্জেন্টলি মিটিং এ অ্যাটেন্ড করতে হবে এন্ড আমাকে যেতেও হবে সেখানে। তারপরেও আমি তাদেরকে বলেছি যে আমি 10টাটুকু আলোচনা করছি, ঠিক আছে? ভ্যাটের বিষয়টা শুনতে পাচ্ছ তো নাকি আমাকে? জি স্যার, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। ভ্যাটের বিষয়টা হচ্ছে তোমাদেরকে একটু বলে দিয়ে যাই, সেটা হচ্ছে মনে করো
উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা কিনে নেয় হচ্ছে পাইকার। আমি কিন্তু ডিটেলস দিচ্ছি না, কারণ এটা ডিটেলস লাগবে তোমাদের অনার্স মাস্টার্সে। এখন শুধু একটা থিওরিটিক্যাল কথা বলবো যেটাতে তোমরা বুঝতে পারবা বিষয়টা। পাইকারের কাছ থেকে কিনে নেয় খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতার কাছ থেকে কিনে নেয় হচ্ছে ভোক্তা, ভোক্তা কিনে নেয়। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো তো, এই যে পাইকার যখন উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনবে, আমাদের দেশে তো 15% ভ্যাট, পাইকার 15% ভ্যাট ওকে দিয়ে দিবে। খুচরা যখন পাইকারের কাছ থেকে কিনবে, খুচরা আবার পাইকারকে 15% ভ্যাট দিয়ে দিল, তার মানে পাইকার তার ভ্যাটটা উঠে গেল। ভোক্তা যখন আবার খুচরার কাছে কিনবে, তখন ভোক্তা 15% ভ্যাট দিবে খুচরাকে, খুচরার টাকাটাও উঠে গেল। আর উৎপাদনকারী যে ভ্যাটটা পাইছে 15%, এটা উৎপাদনকারী কাকে দিবে? এটা উৎপাদনকারী সরকারকে দিয়ে দিল। উৎপাদনকারীও তো খাইতে পারবে না, উৎপাদনকারী এই 15% ভ্যাট সরকারকে দিয়ে দিল। একটু যদি খেয়াল করে দেখো, সর্বশেষ কলুর বলদ, ঠিক আছে, সেটা হচ্ছে ভোক্তা। ভোক্তা হচ্ছে সে এই ভ্যাটটা বহন করছে, কারণ ভোক্তার ভ্যাটের টাকাটা কারো কাছ থেকে তুলতে পারে নাই। কিন্তু খেয়াল করে দেখো, উৎপাদনকারী, খুচরা ব্যবসায়ী, পাইকারি, যে কোনো বিক্রয়কারী যদি হয়, যে কোনো বিক্রয়কারী যদি হয়, তাহলে তাদের কাছে ভ্যাটের টাকাটা কিন্তু খরচ না, কারণ আলটিমেটলি তাদের টাকাটা উঠে আসবে। এবং আলটিমেটলি তারা কার কাছে দায়বদ্ধ? আলটিমেটলি সরকারের কাছে দায়বদ্ধ। এই জন্য এটাকে বলা হয় যে ভ্যাট হচ্ছে আমাদের জন্য হচ্ছে খরচ, মানে ভোক্তার জন্য খরচ, কিন্তু এটা হচ্ছে সরকারের মানে বিক্রয়কারীদের কাছে এটি একটি দায়। তো এই সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করেছি। এরপরেই তোমাদেরকে দিয়ে দিয়েছি হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ সম্পর্কিত বিষয় আলোচনা করেছি ইউনিট 4-এ। এবং আর্থিক বিবরণী বিশ্লেষণটা তুলনামূলক আমার কষ্ট এখানে কম করতে হবে, আমি লেকচার দেখেছি আগেই যে কি কি আছে টপিকে। তো আর্থিক বিবরণী বিশ্লেষণটা তোমরা অলরেডি জানো, এটা তোমাদেরও পছন্দের একটা চ্যাপ্টার আমি মনে করি স্টুডেন্টদের কাছে। কারণ হচ্ছে সাধারণত স্টুডেন্টরা চেষ্টা করে অনুপাত বিশ্লেষণটা পরীক্ষার হলে আগে অ্যান্সার করা। কেন করে এটা? কারণ জিনিসটা একটু তুলনামূলক ইজি। চলতি অনুপাত, তারপর হচ্ছে আমাদের এখানে রয়েছে হচ্ছে চলতি মূলধন অনুপাত, রয়েছে নিট মুনাফা অনুপাত, মোট মুনাফা অনুপাত, দায় ও মালিকানা অনুপাত, এই ধরনের বিষয়গুলো রয়েছে। এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ সম্পর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে, সেটা এসেছেই হচ্ছে এই অনুপাত থেকেই, অনুপাত থেকে প্রশ্নগুলো এসেছে। তো যারা অনুপাত কলেজেই ভালো করে করেছো, এই অধ্যায় থেকে তেমন বেশি একটা তোমাদের কষ্ট করতে হবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত গত 25 বছরে এই অনুপাত বিশ্লেষণ থেকে মাত্র 8-10টা প্রশ্ন আসছে। তার মধ্যে আবার এই 6-7টা কোশ্চেনই হচ্ছে এই ম্যাথমেটিক্যাল রিলেটেড, মানে চলতি অনুপাত নির্ণয় করো, তারপর হচ্ছে গিয়ে চলতি মূলধন নির্ণয় করো, তারপর হচ্ছে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই আমার ভিডিও লেকচার দেখলে একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা রেকর্ডেড ক্লাসটার মধ্যে, কারণ আমি এই পুরো বিষয়গুলো ওখানে হচ্ছে গিয়ে তোমাদেরকে সূত্র লিখে লিখে বুঝিয়ে দিয়েছি। চলতি অনুপাতের সূত্র লিখেছি, তড়িৎ অনুপাতের সূত্র লিখেছি, এই বিষয়গুলো সূত্র লিখে লিখে আলোচনা করেছি। তোমাদের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? তাহলে আমি একটু কোশ্চেন নিব, কারণ আমি অলরেডি এগুলো সূত্র লিখে লিখেই সব বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, জান্নাত সাম্মি বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। ভাইয়া আপনি ভিডিও লেকচারের যে সূত্রগুলো দিছেন আর আমার বইয়ের সাথে কয়েকটা সূত্রের একটু ডিফারেন্স দেখছি। সেটা হচ্ছে চলতি অনুপাত, তারপরে তরল অনুপাত। এখানে যে সূত্রগুলো আপনি দিছেন, তরল অনুপাতে আমি যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে সূত্রে দেওয়া আছে তরল সম্পদ ভাগ তরল দায়। আর আপনার ওইখানে ভাইয়া একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে আপনি মেবি আরো ডিটেলসে এখানে বলে দিচ্ছেন আমি চলতি বলেছি সম্পদ। তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, ঠিক আছে। আর তরল সম্পদ নির্ণয় করা হয় চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ মাইনাস করলে। আর তোমার কোশ্চেনটাকে অসংখ্য ধন্যবাদ, কোশ্চেনটা খুবই ভালো ছিল। মনে রাখবা আমি যে সূত্রগুলো দিয়েছি এটা হচ্ছে লেটেস্ট মানে এটা বর্তমানে চলতেছে। আর তুমি যে বইটাতে করেছো সেই বইটা হয়তোবা তারা আগেই লিখেছে ওই সূত্রটা, এখনো চেঞ্জ করে নাই। বর্তমানে অ্যাকাউন্টিং তো চলমান একটা প্রক্রিয়া, তাই না, এটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ বর্তমানে তরল অনুপাত বা তারল্য অনুপাত বা তড়িৎ অনুপাত যদি আমি বলি, সূত্র হবে তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এটা একদম সরকার থেকে অনুমোদন করা, সো ভাইয়া এখানে ওইটাই লিখবা।
ভাইয়া ব্যাংক জমাতিরিক্তটা বাদ যাবে না চলতি দায় থেকে? যাবে না স্যার, আমি তো জেনেই বলেছি আপনাদেরকে ভিডিও লেকচারে। ঠিক আছে, আমি আপনাদেরকে লেটেস্ট তথ্যই দিয়েছি। কনফিডেন্ট রাখো আমার উপর, ঠিক আছে, আমার উপর বিশ্বাস রাখো। জি অবশ্যই। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন আছে? যেটাতে মিলবে না, আমি যে সূত্রটা লিখে দিয়েছি সেই সূত্রটা অবশ্যই খাতায় লিখে রাখবা, ঠিক আছে? জি ভাই, আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। সুদ কাভারেজ অনুপাত একটা আছে না ভাইয়া? সুদ কাভারেজ অনুপাত, সেটা একটু বলতে। সুদ কাভারেজ অনুপাত হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমার নিজের কাছেও এটা হচ্ছে এইচএসসি সিলেবাসে ছিল। সুদ কাভারেজ অনুপাতটা আমরা এই সিলেবাসে নাই, এই অ্যাডমিশনের সিলেবাসে আমরা দেখি না। তারপরে হচ্ছে গিয়ে সুদ কাভারেজ অনুপাতের সূত্রটা তুমি আমাকে একটু দিও, আমি ওটা দেখে তোমাদেরকে পুরো বিষয়টা আবার জানাই দিব। সুদ কাভারেজটা হচ্ছে অ্যাকচুয়ালি সুদ পরিশোধের ক্ষমতাটা হচ্ছে যাচাই করা হয়, শুধু এতটুকু মনে আছে। এক্স্যাক্টলি সূত্রটা আমার এই মুহূর্তে মনে নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমাকে একটু এটা আবার তুমি রাজন ভাইকে একটু হয়তো বা ছবি তুলে দিয়ে দিও, আমি এটা নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে ভাই। ঠিক আছে। তবে এই যে প্রশ্নটা আছে স্ক্রিনে এখন, এই কোশ্চেনটা তোমাদের পারতে হবে সবাইকে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটাই 3-4 বার এসেছে। মানে চলতি সম্পদ দেয়া আছে, চলতি অনুপাত দেয়া আছে, চলতি মূলধন কত, এ ধরনের প্রশ্ন এসেছে। এই প্রশ্নগুলো তোমাদেরকে পারতে হবে মাস্ট। এই প্রশ্নটা আমি একটু তোমাদেরকে সলভ করিয়ে দেখাই দিই। সেটা হচ্ছে চলতি সম্পদ হচ্ছে ৭২,০০০ টাকা। এটা হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ। আর আমাদের কাছে বলা হয়েছে চলতি অনুপাত হচ্ছে 3:1। চলতি অনুপাত 3:1 মানে হচ্ছে 3 টাকা হচ্ছে চলতি সম্পদ, হ্যাঁ, আর 1 টাকা হচ্ছে চলতি দায়। তাহলে এই ৭২,০০০ টাকা কত টাকার সমান? এই ৭২,০০০ টাকা 3 অংশের সমান। অর্থাৎ ৭২,০০০কে ভাগ দিতে হবে 3 দিয়ে, আর গুণ দিতে হবে কি চেয়েছে, চলতি মূলধন কত। চলতি মূলধন মানে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, অর্থাৎ 3 - 1 2, গুণ দিতে হবে 2 দিয়ে। তাহলে অ্যান্সারটা চলে আসে। আমার মনে হয় তোমরা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো অনেকেই, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও। চলতি মূলধন হচ্ছে ৪৮,০০০ টাকা। অর্থাৎ 3 দিয়ে ৭২কে ভাগ করে দিব আমরা। 3 দিয়ে ৭২কে ভাগ করব, 3 দুগুণে 6, 1 আর 12, 3 4 12, 3 24 72, আর 24 দুগুণে ৪৮,০০০ টাকা। একদম ডিটেইলসে জানার জন্য আবার ভিডিও লেকচার দেখতে পারো তোমরা, সমস্যা নেই। হ্যাঁ, আর এই কোশ্চেন গুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আসছে, মানে সবচেয়ে বেশি বলতে যতবার আসছে তার মধ্যে বেশি আসছে। এই জন্য আমি এটাই তোমাদেরকে দিয়েছি এবং এই বিষয়গুলো নিয়েই তোমাদের কিন্তু আলোচনা করেছি এবং ভিডিও লেকচার এগুলো নিয়েই দিয়েছি। তো এই বিষয়গুলো সবগুলো সবাই দেখবা। আর হচ্ছে গিয়ে মজুদ আবর্তন অনুপাতটা একটু খেয়াল করবো আমরা সবাই, মজুদ আবর্তন অনুপাতটা খেয়াল করে রাখবো। এবং সবগুলো সূত্র সবগুলো তোমার মুখস্থ আছে কিনা এটা না দেখে হাত দিয়ে ঢেকে ধরে একবার একটু পড়ে ফেলবো সবাই সূত্রটা, তাহলে যাতে আমরা সূত্র যদি সবগুলো মনে থাকে, আশা করছি ইনশাল্লাহ সমস্যা হবে না এখান থেকেও। আর আমার পুরো অনুপাত বিশ্লেষণটাই কিন্তু এইচএসসির উপর বেস করেই করা হয়েছে। তো এইচএসসির রিলেটেড যে অনুপাতগুলো সবচেয়ে বেশি আসে সেই অনুপাতগুলোই কিন্তু আমরা মূলত অ্যাডমিশনে আলোচনা করে থাকি। কারণ এইচএসসির সিলেবাসটা অনেক ব্রড। তোমরা খেয়াল করে দেখো, এইচএসসি তে এত মোটা মোটা 2টা অ্যাকাউন্টিং বই পড়ছো, আর ভার্সিটি কোচিং এর যদি তোমার লেকচার শিট মিলাও তাহলে খেয়াল করে দেখবে এতটুকু হবে হাইয়েস্ট। সবগুলো মিলাইলেও কি হবে, এতটুকু হবে। তার মানে কি হয়েছে, এটাকে প্রেসাইজ করা হয়েছে, সাইজ করে ছোট করে আনা হয়েছে। এটাতে মূলত ছোট করে নিয়ে আসার কারণটাই হচ্ছে যাতে বিষয়টা তোমরা খুব জিনিসটা সহজে অনুধাবন করতে পারো। আর এখানে তো তোমার 40টা এমসিকিউ অ্যাকাউন্টিং এ থাকতেছে না। মনে করো যখন এইচএসসি পরীক্ষা আমরা দিই, ওখানে 40টা এমসিকিউ, তখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিনাটি পড়ি। কিন্তু যখন তোমরা দেখতেছো আমার এমসিকিউ মাত্র 7টা 8টা 10টা, তার মানে এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে কোর পার্টটুকুই শুধুমাত্র পরীক্ষায় আসবে। এই বিষয়টা মনে রাখতে হবে। আমি বুঝাতে পারলাম কিনা তোমাদেরকে, তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করো সুন্দর করে। আর যদি কোনো কোশ্চেন থাকে, আমার এই ক্লাসগুলো খুব সুন্দর করে আমি রেকর্ডের মধ্যে একবার যত কোশ্চেন আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে ইনশাআল্লাহ তোমরা ঢাকা ভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে এসে দেখো যে যদি এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এর মধ্যেই আসবে ইনশাআল্লাহ। আর তোমরা লেকচার শিটে স্ক্রিপ্টে যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, সেগুলো প্র্যাকটিস করলে অবশ্যই ইনশাআল্লাহ
সবকিছুর সমাধান করা সম্ভব খুব সহজে। আর আগের দিনের কিছু কোশ্চেন ছিল, আমাকে রাজন ভাই দিয়েছিল তোমাদের কিছু কোশ্চেন, আমি দেখেছি কোশ্চেনগুলো। তোমাদের আগের দিনের কোশ্চেন এবং আরো যত কোশ্চেন আছে সব কোশ্চেন জমাও। আমি তোমাদেরকে আজকে এটা বলেছি অলরেডি যে তোমরা সবাই পড়াশোনা আগের লেকচার শিটগুলো থেকে নিজের মতো করে, নিজের জন্য। তোমাকে কিন্তু কেউ জোর করে চান্স পাওয়াই দিবে না। তারপরও তোমাদের পিছনে যে পরিমাণ ব্যাকবোন কষ্ট করছে, রেগুলার তোমাদেরকে মনিটরিং করছে, এত কষ্ট টাকা দিয়েও কোনো কোচিং এ পড়লে এত কষ্ট করে না, ঠিক আছে? যাই হোক, এটা তাদের একটা সুনাম বললাম, কিন্তু আসলে অনেস্টলি তারা এই কাজটা করতেছে, এটা আসলে অ্যাপ্রিসিয়েটেবল, বুঝছো? কিন্তু এই যে নিজের পড়াটা নিজের কাছে, এই কথাটা মনে রাখতে হবে, নিজের পড়া নিজের কাছে। তো লেকচার তোমরা ওভারভিউ করো, করে যত ধরনের প্রবলেম মনে হয়, হ্যাঁ, সবগুলো তোমরা জানাও। যেহেতু 8টা লেকচার শেষ হয়ে গেছে, আর 2টা লেকচার আছে, তো আমি বলছি কিন্তু অলরেডি তোমাদের চান্স পাওয়ার মতো লেকচার কিন্তু অলরেডি হয়ে গেছে। চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার এনাফ, এইটুকুও যদি মাথায় একদম 100% থাকে, চান্স হয়ে গেছে ইনশাল্লাহ। অ্যাকাউন্টিং এর কথা বলছি, বাকিগুলো যদি ভালোভাবে করতে পারো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। তাহলে তোমরা সবগুলো কোশ্চেনের প্রবলেম রেডি করো। যদি রাজন ভাই আমাকে জানিয়েছে সলভ ক্লাসেরও ব্যবস্থা আছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের শুধু তোমরা আমাকে কোশ্চেন করতেই থাকবে, আমি তোমাদের কাছে ভাইবা দিব, কোনো প্রবলেম নাই। আমার নলেজে যতটুকু আছে আমি দিব। এখন পড়াশোনা তো আমরা এমন না যে সব সময় ইন্টারের বইটা সব সময় পড়ে থাকি, তো এমন হয় যে কিছু কিছু টার্ম থাকে যেটা আমাদের অজানা থাকতেই পারে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই কম জানে, তাই না? না, মানুষ মাত্রই মরণশীল। তো মানুষের একটা সীমাবদ্ধতা থাকতেই পারে। তো সেক্ষেত্রে তোমরা আমাকে আগে থেকেই যদি জানিয়ে দাও কোনগুলো প্রবলেম হয়েছে, আমি খুব সহজে তোমাদের জন্য সেগুলো গুছিয়ে রেখে দিব যে কিভাবে তোমাদেরকে অ্যান্সার দিয়ে স্যাটিসফাইড করা যায় ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা তোমরা সবকিছু বুঝতে পেরেছো কিনা এটা আমাকে জানিয়ে আমাকে আল্লাহ হাফেজ দাও। আমার খুবই জরুরি মিটিং ছিল। রাজন ভাই, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সম্পূর্ণরূপে ক্লাসটা শেষ করার জন্য। তবে আশা করি আগামী ক্লাসে এটা পুষিয়ে দিবেন। আপনাদের কাছে ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের দাবি থাকবে যে আগামী ক্লাসে ইনশাআল্লাহ একটু খুব ভালোভাবে আপনি এটা সলভ করে দিবেন আমাদের যে সমস্যাগুলো আছে, যদিও একটু বেশি টাইম। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি একটু সমস্যাগুলো